সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে স্বাগতম। আমরা সেন্টার ফর অ্যাডভান্স সোশ্যাল রিসার্চ গ্রুপের পক্ষ থেকে আমরা প্রায় ওয়েবিনারের আয়োজন করে থাকি। তো অন্য সময়ের মতো এবারও আমরা একটা টপিকস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি যে আমরা কিভাবে রেফারেন্স ম্যানেজমেন্ট করতে পারি এবং ম্যান্ডেলি সফটওয়্যার ব্যবহার করে। তো আমাদের গবেষণাপত্রের জন্য প্রায় আগে আমরা সনাতন পদ্ধতিতে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা রেফারেন্স ম্যানেজমেন্ট করে থাকতাম। তো সেই সেই সময়লব্ধ কাজটাকে সহজ করে দিতে বর্তমান সময়ে বিভিন্ন ধরনের আপডেটেড সফটওয়্যার তৈরি হয়েছে। তার ভিতরে একটি হচ্ছে ম্যান্ডেলি, যেটি সম্পর্কে কথা বলার জন্য আজকে আমাদের সেন্টার ফর অ্যাডভান্স সোশ্যাল রিসার্চ গ্রুপে ওয়েবিনারে যুক্ত হয়েছেন আমাদের সম্মানিত শিক্ষক প্রধান মাহবুব ইবনে সিরাজ। তিনি পিএইচডি রিসার্চার। তিনি এসএল কমপ্লিট করেছেন, টিইএসএল, অ্যান্ড তিনি স্কুল অফ এডুকেশন ইউনিভার্সিটি অফ টেকনোলজি মালয়েশিয়াতে পড়াশোনা করছিলেন। তিনি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন। তো স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এত ব্যস্ততার ভিতরে সময় বের করে যোগ দেওয়ার জন্য। তো আমরা সরাসরি চলে যাব স্যারের কাছে যে আমরা কিভাবে ম্যান্ডেলি সফটওয়্যারটা আমরা একদম শুরু থেকে আমরা ম্যান্ডেলি সফটওয়্যারটা ইনস্টল করা থেকে আমরা কিভাবে ডাউনলোড করতে পারি এবং আমরা কিভাবে এটাতে আমরা রেফারেন্স ম্যানেজমেন্টের কাজটা করতে পারি। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমি স্যারকে প্রশ্নটি পৌঁছে দেব এবং স্যার আশা করি চেষ্টা করবেন আমাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। স্যার, আপনাকে স্বাগত। ধন্যবাদ দীপায়ন। ধন্যবাদ সেন্টার ফর অ্যাডভান্সড সোশ্যাল রিসার্চ সেন্টার। আমি আসলে খুবই সম্মানিত বোধ করছি আজকে ম্যান্ডেলে নিয়ে কিছু শেয়ার করার জন্য, কিছু ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি। যেটা দীপায়ন বলেছে একটু আগে, যে আমরা এখনো আমরা অনেকেই ট্র্যাডিশনালি রেফারেন্সিংটা করে থাকি। সেক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি সমস্যা হয়, এখানে অনেক সময় লাগে। আর 2 নম্বর হলো, মানে আমরা যারা নতুন রিসার্চার আছি সাধারণত এই রেফারেন্সিংয়ের ভয়েই অনেকেই আর্টিকেল লিখতে চায় না। কারণ এক এক জার্নালে দেখা যায় এক এক রকম রেফারেন্স স্টাইল চায়। কেউ হয়তো চায় এমএলএ স্টাইল, কেউ আপাই স্টাইল, কেউ হার্ভার্ড, শিকাগো, IEEE, এখানে অনেক ধরনের রেফারেন্সিং স্টাইল আছে। বলা হয়ে থেকে মোটামুটি 600-র বেশি আছে। There are different 600 রেফারেন্সিং স্টাইলস। এছাড়াও আবার আছে কিছু কিছু জার্নালের নিজস্ব স্টাইল, যার ফলে যদি কোনো একটা জার্নাল থেকে কেউ খুব কষ্ট করে ম্যানুয়ালি রেফারেন্সিংটা ঠিক করলো, সাইটেশনটাও ঠিক করার পরে দেখা গেল কোনো একটা জার্নালে সাবমিট করলো, বাট ওই জার্নালটা রিজেক্ট করে দিল। এরপরে যেটা হয়, আবার নতুন করে কোনো একটা জার্নালে এটা সাবমিট করতে গেলে আবার অ্যাজ ইউজুয়াল সেই প্রবলেম, নতুন করে আবার নতুন সাইটেশন। আগেরটা হয়তো করেছি আপাই স্টাইলে, এখন হয়তো এমএলএ স্টাইল। সো এটা অনেক সময় নেয়, যার ফলে যেটা সমস্যা হয় যে রিসার্চাররা হতাশ হয়ে যায়, বিশেষ করে নবীন রিসার্চার যারা, এদের মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করে যে আর লেখার আগ্রহ বা ইচ্ছা দুটোই হারিয়ে ফেলে। সেক্ষেত্রে টেকনোলজি এই দিক দিয়ে বিশেষ করে 2000 সালের পর থেকে অনেক ধরনের রেফারেন্সিং সফটওয়্যার ডেভেলপ হয়েছে, যেগুলো শুধু রেফারেন্সিং সফটওয়্যারই না, আদার্স ডাটা অ্যানালাইসিস সফটওয়্যার তৈরি হচ্ছে, যেগুলো মূলত রিসার্চারদের লাইফটাকে অনেক ইজি করে দিয়েছে এবং রিসার্চারদের সময়টাকে আরও এফেক্টিভলি কাজে লাগানোর জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে এই সফটওয়্যারগুলো। তা মূলত আজকে আমরা যে সফটওয়্যারটা দেখব সেটা হচ্ছে ম্যান্ডেলে। ম্যান্ডেলে দিয়ে কিভাবে আমরা রেফারেন্সিংটা করতে পারি, কিভাবে সাইটেশনটা করতে পারি এবং কিভাবে রিডিং করা যায়। মূলত এই 3টা বিষয়ে আমি আজকে কথা বলার চেষ্টা করব। কিভাবে আমরা সাইটেশন করব, কিভাবে রেফারেন্সিং করব, আর কিভাবে এই ম্যান্ডেলে দিয়ে
পড়া যাবে। এটাকে বলা হচ্ছে যে কুইক অ্যান্ড ইফেক্টিভ রিডিং উইথ মেন্ডেলে। তা আমরা এই তিনটা বিষয় আজকে এখানে দেখব। তো দীপন দেখা যাচ্ছে স্ক্রিন? জি, স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, যেটা হচ্ছে আমাদের আজকের টপিক হচ্ছে রেফারেন্স ম্যানেজমেন্ট ইউজিং মেন্ডেলে। আমার পরিচয় একটু আগে দেওয়া হয়েছে। আমি এখনো পিএইচডি শেষ করি নাই। সবার কাছে দোয়া প্রার্থী যে আমি আসলে ফাইনালের জন্য ওয়েট করতেছি। আজকে আমাদের কন্টেন্ট হচ্ছে এগুলো যে আমরা মূলত কোন কোন টেকনোলজি কোন কোন সফটওয়্যারগুলো রেফারেন্সিং ম্যানেজমেন্টের জন্য ইউজ করা হয় সেগুলোর একটা ধারণা দেব। এরপরে ম্যান্ডেলের একটা ধারণা দেব, আর ম্যান্ডেলে দিয়ে কীভাবে ডাটাবেস তৈরি করা যায় সেটার একটা ধারণা থাকবে। আর রেফারেন্সিং এর ক্ষেত্রে আমাদেরকে যেহেতু রাইট আপটা আমাদের করতে হয় এমএস ওয়ার্ডে, সে কারণে এমএস ওয়ার্ডের সাথে ম্যান্ডেলে কিভাবে লিঙ্ক আপ হতে পারে সেটার একটা ডেমনস্ট্রেশন দেখাবো। এরপরে আমরা কিভাবে ম্যান্ডেলেতে পড়ব এবং সাইটেশন রেফারেন্সটা কিভাবে করা যাবে, এইটাই মূলত আমাদের আজকের বিষয়। তো প্রথমে আমি টেকনোলজি সম্পর্কে বলি যে রেফারেন্সিং এর জন্য কেন দরকার। বিশেষ করে টেকনোলজি বলছি এই অর্থে যে এটা ব্রডার টার্মস, আমরা যদি শর্টার করে বলি এটা হচ্ছে সফটওয়্যার। যে এই সফটওয়্যারগুলো রেফারেন্সিংয়ে কী করে থাকে। এক নম্বর হলো এই সফটওয়্যারগুলো রেফারেন্সিংয়ে অটোমেটিক রেফারেন্সিং জেনারেট করে। এইগুলো সাইটেশন ম্যানেজমেন্ট টুল হিসেবে কাজ করে এবং আরও যেটা করে সাইটেশনগুলো প্রপারলি এগুলো করে দেয়। বিশেষ করে বিভিন্ন রকম সাইটেশন, এমএলএ, আপা, আইট্রিপলি, হার্ভার্ড, বিভিন্ন স্টাইল করে দেয়। এই টেকনোলজি বা এই সফটওয়্যারগুলো দিয়ে আমরা বিবলিওগ্রাফিস তৈরি করতে পারি, ফুডনেটস করতে পারি, রেফারেন্স সেকশন আলাদা করতে পারি। আরও করতে পারি কি, এগুলো আমাদের একটা রিসার্চ লাইব্রেরি হিসেবে কাজ করে। কারণ আমি যতগুলো আর্টিকেল নিয়ে কাজ করব সবগুলো আর্টিকেলই কিন্তু আমি চাইলে বিভিন্ন ফোল্ডারে আমি এগুলোকে অর্গানাইজ করে রাখতে পারি। আর এটার যেটা হয় যে এই রেফারেন্সগুলো শুধু আর্টিকেল বা সায়েন্টিফিক জার্নালগুলোকে অর্গানাইজ করে না, এগুলো বিভিন্ন রকম রিপোর্ট, জেনারিক প্যাটেন্ট রাইটিং বা ওয়েবসাইট রাইটিং, নিউজ পেপার, এগুলো বিভিন্ন স্তরে স্তরে এগুলোকে সাজায় দিতে পারে। আর যেটা এই সফটওয়্যারগুলো যেটা হেল্প করে আমাদেরকে খুব কুইক অ্যান্ড ইফেক্টিভ রিডিং করাতে সাহায্য করে। আর ইনফরমেশনগুলো আমাদেরকে অর্গানাইজডলি স্টোর করতে সাহায্য করে। তাহলে কি ধরনের রেফারেন্সিং সফটওয়্যার আছে? আসলে অনেক ধরনের রেফারেন্সিং সফটওয়্যার আছে। এখানে আমি জাস্ট কয়েকটা নাম উল্লেখ করছি, সেগুলো হচ্ছে ম্যান্ডেলে, সাইটেনজি, জুটারো, ইননোট, রিডকিউব, স্কাউট, কুইকা, এরকম অনেক সাইটেশন রেফারেন্সিং সফটওয়্যার আছে। ম্যাক্সিমামই কিন্তু ফ্রি না। ওকে, যেমন এখানে আমি উল্লেখ করছি ম্যান্ডেলে এবং জটারো, এই দুটো হচ্ছে ফ্রি রেফারেন্সিংয়ের জন্য, এই দুটা ফ্রি ইউজ করা হয়, মানে এরা কোনো চার্জ নেয় না। আমাদের আজকের বিষয় হলো ম্যান্ডেলে। ম্যান্ডেলে দিয়ে আমরা কিভাবে রেফারেন্সিং এবং সাইটেশন করব। তাহলে ম্যান্ডেলের সম্পর্কে একটু ব্রিফ ধারণা দেওয়া যাক। ম্যান্ডেলেটা মূলত হচ্ছে এটা রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার। শুধু রেফারেন্সিংই করা যায়, সাইটেশনই করা যায়। মূলত ম্যান্ডেলেটা যারা তৈরি করেছে এই কোম্পানি ইউকে বেসড। খুবই মজার বিষয় হলো ম্যান্ডেলেটা তৈরি করেছে মূলত 2007 সালে 3 জন পিএইচডি স্টুডেন্ট। তারা যখন পিএইচডি করতেছিলেন সেই সময় রেফারেন্সিংয়ের, আমরা সবাই জানি যারা নর্মালি পিএইচডি থিসিস লেখেন তাদেরকে অনেক রেফারেন্স দিতে হয়, মোর দ্যান 400, কেউ কেউ আবার 1000। সো অনেক রেফারেন্স দিতে হয়। সো এগুলো ম্যানুয়ালি করতে গেলে আসলে এটা অনেক সময়ের ব্যাপার।
এবং অনেক পরিশ্রমের ব্যাপার। আর এটা হলো টোটালি অনলাইন ডাটাবেস। হ্যাঁ, এটা যেরকম আমরা ডেস্কটপে ইউজ করতে পারি, আবার এটা অনলাইনেও ইউজ করতে পারি। আর আর একটা মজার বিষয় হলো যে এই ম্যান্ডেলেটা এলসিভিআর পাবলিকেশনের সাথে লিঙ্ক আপ। অর্থাৎ মানে ম্যান্ডেলেতে যদি আমি কোনো একটা আর্টিকেল সার্চ করি, সেই আর্টিকেলটা মূলত কিন্তু এলসিভিআর থেকে আসবে। আর এর অ্যাডভান্টেজ হলো এটা ফ্রিলি ডাউনলোড করা যায়, ফ্রিলি ইউজ করা যায়। আর এখানে 600 রেফারেন্স স্টাইলস আছে। অর্থাৎ মানে আমি চাইলে ফ্রিকুয়েন্টলি আমি আমার রেফারেন্সিং স্টাইলটা চেঞ্জ করতে পারবো উইদাউট মেজর আর মাস ইফোর্ট। আরেকটা ম্যান্ডেলার বৈশিষ্ট্য হলো ম্যান্ডেলাটা একটা সোশ্যাল নেটওয়ার্কিং এর মতো, লাইক ফেসবুক, লিঙ্কডইন। যারা ম্যান্ডেলা ইউজ করে, এই ম্যান্ডেলা ইউজারদের অ্যাকাউন্ট আছে এবং প্রোফাইল আছে। চাইলে এখানে আরও সুবিধা হলো যে আমি আমার রিসার্চ এরিয়া আছে, আমি চাইলে ম্যান্ডেলে এই সোশ্যাল নেটওয়ার্কিং দিয়ে আমার এই রেফারেন্স, আমার এরিয়ার যারা কাজ করতেছে যে রিসার্চাররা, আমি তাদের সঙ্গে নেটওয়ার্ক স্থাপন করতে পারবো। আর একটা বিষয় হলো যে একটা অ্যাকাউন্ট দিয়ে আমি যে কোনো পিসি, যে কোনো ডিভাইস থেকে আমার ম্যান্ডেলে ডাটাবেসটা ইউজ করতে পারবো। ওকে, সো এটা কিন্তু বিষয় হচ্ছে যে ঠিক যেরকম রিসার্চ গেট, আমরা যেরকম ভাবে রিসার্চ গেটে নিজেদের অ্যাকাউন্ট করি এবং আমাদের একই সার্কেলের এবং একই ইন্টারেস্টের আমরা রিসার্চার এবং শিক্ষার্থীদের খুঁজে বের করি, ঠিক এরকম আমরা এখানে একটা নেটওয়ার্কিং গড়ে তুলতে পারবো। হ্যাঁ, এটা সিমিলার। আচ্ছা আচ্ছা, রিসার্চ গেটও যা, ম্যান্ডেলাটাও কিন্তু সিমিলার। ওকে, ম্যান্ডেলাটার আরেকটা সুবিধা হলো কি, রিসার্চ গেটে অনেক সময় অনেক কিছু আসে, কিন্তু ম্যান্ডেলাটা স্পেসিফিক এই এরিয়াটাই আসবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সেক্ষেত্রে আমি যদি আমার একই ফিল্ডের কাউকে আমি ফলো করে রাখি, তাহলে আমি রিসার্চ গেটের স্টাইলে আমি তারা কি কাজ করছে, তারা কি আপডেট করছে, সবকিছু দেখতে পাবো। হ্যাঁ, এটা অনেক বড় একটা, আমার কাছে মনে হয়েছে যে বেশ ভালো একটা দিক ম্যান্ডেলের। আর আরেকটা হলো যে একটা অ্যাকাউন্ট দিয়ে যে কোনো ডিভাইস থেকে ইউজ করা যাবে, সেটা মোবাইল দিয়েও ইউজ করা যাবে। হ্যাঁ, আমি চাইলে আমার ম্যান্ডেলের ডাটাবেসটা মোবাইল অ্যাপসও আছে, মোবাইল অ্যাপসে ইনস্টল দিয়ে আমি সবসময় ইউজ করতে পারলাম। তার মানে স্যার বিষয় হচ্ছে এটা ফ্রি হলেও মানে রেস্ট্রিকশন কম রয়েছে, আমরা সহজে যে কোনো ধরনের স্টাইল আমরা ফলো করতে পারি। হ্যাঁ, না এখানে মানে আমি এখন পর্যন্ত কোনো রেস্ট্রিকশন পাই নাই। 2018 থেকে আমি ইউজ করতেছি। অনেকেই বলে এন্ডনোট ভালো, জোটারও ভালো। হ্যাঁ, সবগুলো সফটওয়্যারের কিছু কিছু এক্সেপশনাল দিক আছে, মানে স্পেসিফিকেশন আছে। হ্যাঁ, যার ফলে হয়তো কোনো একটা সফটওয়্যার কোনো একটা বিশেষ এরিয়াতে খুব ভালো, এটা আমরাও জানি, এরকম হতেই। কিন্তু ওভারঅল ম্যান্ডেলাটা একটা আমার কাছে মনে হয়েছে একটা রিসার্চারকে whole lifestyle will be within this software. এখানে আমি যেরকম আমার নেটওয়ার্কিং পাচ্ছি, যেরকম আমি আমার ডাটাবেস পড়তে পাচ্ছি ফ্রম এনিহোয়ার অ্যাট এনি প্লেস উইথ এনি ডিভাইস, এটা ফ্রি। আর একটা মজার বিষয় হলো, যদি ম্যান্ডেলেতে সবসময় নোটিশ করবে আপনাকে মেইলে অথবা আপনার প্রোফাইলে আপনার এরিয়ার, অথবা মানে আপনার যে ডাটাবেসটা আছে ম্যান্ডেলেতে। ফর এক্সাম্পল, যেমন আমি কাজ করতেছি স্মার্টফোন বেসড টিচিং, ল্যাঙ্গুয়েজ টিচিং নিয়ে। তো যখন এই স্মার্টফোন বেসড টিচিং এর কোনো একটা আর্টিকেল এলসিভিআর এ পাবলিশড হয়, তখনই এটা আমার কাছে নোটিফিকেশন চলে আসে যে আপনার এরিয়ার একটা নতুন আর্টিকেল পাবলিশড হয়েছে এলসিভিআর। সো এটা আপডেট থাকার একটা খুব ভালো দিক আছে। ঠিক আছে, আচ্ছা। ম্যান্ডেলায় মূলত আমি অলরেডি বলেছি যে এই কাজগুলো করে, ম্যানেজ রেফারেন্স করে। আর একটা উইক দিক যেটা ম্যান্ডেলের, সেটা আমি বলছি যে এটা পিডিএফ ছাড়া কোনো কাজ করে না। মানে পিডিএফ ছাড়া যদি আমরা এমএস ওয়ার্ড নেই, এমএস ওয়ার্ডে অনেকগুলো ঝামেলা আছে, কাজ করবে কিন্তু ঝামেলা আছে। বেটার হচ্ছে এমএস ওয়ার্ডটাকে যদি আমি পিডিএফ এ কনভার্ট করে নেই, তাহলে এটা কিন্তু ইজিলি আমি ম্যান্ডেলাতে কাজ করতে পারবো।
হ্যাঁ, সেক্ষেত্রে এই একটা উইকনেস আমি পেয়েছি যে এমএস ওয়ার্ডের ফাইলগুলো একটু ঝামেলা করে, ঠিক আছে, আসলে এখানে এই জিনিসগুলো আমি বলেছি, জেনারেট সাইটেশন করে রেফারেন্স লিস্ট তৈরি করে রেফারেন্স শেয়ার করা যায়। হ্যাঁ, এটা কিন্তু আরেকটা দিক। আমরা চাইলে কিন্তু সেফর আমরা 4-5 জন মিলে একটা রিসার্চ প্রজেক্ট করতেছি। জি তা আমাদের হয়তো ডাটাবেজ আছে, আমরা 100টা আর্টিকেল আমাদের আছে, হ্যাঁ? তা আমরা 4 জনে এই 100টা আমাদের করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই ম্যান্ডেলে অ্যাকাউন্টটা ইউজ করি। আমরা যদি 4 জন শেয়ার করি আমাদের পাসওয়ার্ড, আমাদের অ্যাকাউন্ট প্রোফাইল, তাহলে কিন্তু আমরা 4 জন কিন্তু ওখানে ফিক্সড করতে পারবো যে আমি এই 25টা নিয়েছি, এই 25টা নিয়েছে, সেই রকম করে ভাগ করে ওখানে আমরা করতে পারবো। সো জি স্যার, তার মানে হ্যাঁ, দূরে থাকা সত্ত্বেও একই রিসোর্স থেকে আমরা এটা অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, একই রিসোর্স থেকে করা যাবে। যখন আমরা একটি আইডি যখন ব্যবহার করব, তখন আমরা হ্যাঁ, একই জায়গায় না থাকলেও আমরা হ্যাঁ, বিভিন্ন, একইভাবে হ্যাঁ, অ্যাক্সেস করতে পারবো। জি, জি। এটা ইউবিকুইটাসলি ইউজ করা যাবে ফ্রম এনি টাইম, অ্যাট এনি টাইম, ফ্রম এনি প্লেস। বেশ। হ্যাঁ, এটার এটা খুব ভালো দিক। এটা অন্য হয়তো অন্যগুলোতেও করা যায়, যেমন জোটারোতেও করা যায়, এরকম কোলাবোরেশন রিসোর্সের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা এখন আসি যে এই ম্যান্ডেলাটা আমরা কোথায় পাবো। এখানে আমি একটা লিংক দিয়ে দিই। একটু ওয়েট। জি শুধুমাত্র গুগলে ম্যান্ডেলে লিখলেও কিন্তু চলে আসবে। আচ্ছা। শুধু ম্যান্ডেলে লিখলেও চলে আসবে। এখানে ইনবক্সে এটা তো দেওয়া যাবে না। দেখো, এখানে ইনবক্সে দিতে পারেন। এখানে আপনার যে কমেন্টস বক্স রয়েছে, এখানে দিয়ে দিতে পারেন। কিন্তু কমেন্ট বক্সে তো কোনো অপশন পাচ্ছি না দেওয়ার। আচ্ছা, এখানে কিন্তু অনেকেই বলছে যে আবার অনেকেই মনে হয় কিছু ফরেন আছে যারা বাংলা হ্যাঁ, বুঝতেছে হ্যাঁ, না। হ্যাঁ, জি, কিন্তু আমাদের এটা তো পূর্ব পরিকল্পিত যে আমরা এটা বাংলাতেই করব। স্যার, আমি আপনাকে একটা মেসেজ দিয়েছি। হ্যাঁ, আপনি হ্যাঁ, পেয়েছেন। আমি এটা আচ্ছা, ফেসবুকে শেয়ার করে দিচ্ছি, ফেসবুকে হ্যাঁ, তুমি কমেন্ট। একটু এর সঙ্গে আরেকটু শেয়ার করো যে যারা মানে নন বাঙালি আছে তাদের একটু একটু এক্সকিউজ করো, যে যেহেতু এটা আমরা স্পেসিফিক্যালি করছি, হ্যাঁ, বাঙালিদের জন্য। তো ওটা একটু তুমি একটু জানাই দাও আর কি ওখানে, তাহলে সুবিধা হবে। জি, জি। আচ্ছা, So যেটা all the non-native Bengalis, নেটিভ sorry, বেঙ্গালিজ। all the native Bengalis. Actually, we pre-planned to run this activity in Bengali medium. So for the listeners who are not Bengali, we're extremely sorry to you. Maybe later on we will try to organize some program in English medium. Thank you. ওকে, জি স্যার, আপনি কন্টিনিউ করতে পারেন। জি স্যার, আপনি কন্টিনিউ করতে পারেন। আমি লিংকটি ফেসবুকের কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। আচ্ছা, যেটা হলো যে আমরা এটা যখনই আমরা ম্যান্ডেলে লিখবো তখন এই জিনিসটা চলে আসবে, ম্যান্ডেলে রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার অ্যান্ড রিসার্চার ব্লাবা ব্লাবা। এখানে এসে যেটা করতে হবে, যেহেতু হ্যান্ডস অন দেখানোর সুযোগ হচ্ছে না, সে কারণে আমাকে একটু ফলো করতে হবে। হ্যাঁ, আমি একটু স্লোলি যাব। যদি কোনো প্রবলেম হয় একটু সবাই যদি নক করে তাহলে সুবিধা হবে। আমার মনে হয় এটা পেয়ে গেছেন সবাই, যে ম্যান্ডেলে রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার। এটা পাওয়ার পরে যেটা করতে হয়, এখানে দেখবেন যে এটা একটা অপশন আসবে। যদি আমি ডাউনলোডে ক্লিক করি, এখানে যদি ডাউনলোডে ক্লিক করি বা এখানে ম্যান্ডেলে রেফারেন্সেও যদি ক্লিক করি, তাহলে আমার যেটা আসবে ফার্স্ট এই জিনিসটা আসবে, আই লাভ ডিসকভারি।
Okay. Mendeley brings your research to life so you can make an impact on tomorrow. এখানে দেখা যাবে যে একটা ক্রিয়েট আ ফ্রি অ্যাকাউন্ট, এই ক্রিয়েট আ ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেই যেটা আসবে আমাদের নিয়ে যাবে এলসিভিআর। আমি আরেকবার আসছি যে ফার্স্ট আমরা যখন ম্যান্ডেলেটা লিখবো গুগলে লিখলে এই জিনিসটা চলে আসবে। এরপরে যেটা হবে এখানে যদি আমরা ডাউনলোড বা এই ম্যান্ডেলের উপর যদি আমরা ক্লিক করি নেক্সট স্টেপটা চলে আসবে এইটা ক্রিয়েট আ ফ্রি অ্যাকাউন্ট। এই ফ্রি অ্যাকাউন্ট যখন আমি ক্লিক করব তখন আমাকে এলসিভিআরে আমার অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সেক্ষেত্রে ফার্স্ট স্টেপটা হচ্ছে এখানে আমি আমার মেইলটা ইনসার্ট করব, করে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখন যেটা হলো ইনসার্ট ইউর ডিটেলস, এখানে আসবে ইউর ফার্স্ট নেম, ইউর লাস্ট নেম or given name or family name, create পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে রেজিস্টার করতে হবে, এখানে ক্লিক করতে হবে রেজিস্টার। সো এলসিভিআরে ঢুকেই ফার্স্ট আমাকে মেইলটা ইনপুট করতে হবে, দেন I need to fill up this information, my names, passwords, then click register, রেজিস্টারে ক্লিক করতে হবে। এটা করার পরে যেটা হবে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং ডাউনলোড ম্যান্ডেলে এই অপশন চলে আসবে। তার মানে আমি এলসিভিআরে আমার অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরেই আমাকে অ্যালাউ করবে টু ডাউনলোড ম্যান্ডেলে। এই ম্যান্ডেলে ডাউনলোড করার পরে যেটা হবে অ্যাজ ইউজুয়াল আমরা সবাই জানি যে এটা কিছু সময় নেবে, হয়তো 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিটের মধ্যে করে, হ্যাঁ, ডিপেন্ডস অন স্পিড, ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করবে। এরপরে যেটা হলো ডাউনলোড হয়ে গেলে আমি আমার ফোল্ডারে ডাউনলোড ফাইলটা রেখে দিলাম, দেওয়ার পরে এটা ইনস্টল করতে হবে। আমার মনে হয় এই প্রসেসগুলো এখানে ফলো করা একটু ডিফিকাল্ট হবে, কারণ ইট উইল টেক টাইম। কিন্তু আমরা যদি প্রসেসটা একটু খেয়াল করি, দীপন এটা কি রেকর্ড করা যায় নাকি? তুমি কি রেকর্ড করতেছো? না, রেকর্ড করছি না। পরবর্তীতে আমরা আপনার এই ম্যাটেরিয়ালস গুলো আমরা দিয়ে দেবো, আপনার এই পিপিটিটা এবং আপনার যে ওয়ার্ড ফাইলে যে লিঙ্কটা রয়েছে আমরা এটা আলাদা করে গ্রুপে আপলোড করে দেবো, সেখান থেকে সহজে সবাই পেয়ে যাবে। এটা রেকর্ড করার কোনো ব্যবস্থা নেই এখানে স্ট্রিমইয়ার্ড থেকে আসলে রেকর্ড করা, এটা থেকেই যাবে, এটা ফেসবুকে যেখানে আচ্ছা, এটা ফেসবুকে থেকে ঠিক আছে। আচ্ছা, যেহেতু তাহলে আমি আরেকটু প্রসেসটায় আসি, যে আমরা যখন ম্যান্ডেলে গুগলে ক্লিক করব তখন এই ম্যান্ডেলে এই পেজটা আসবে। এখান থেকে ক্লিক করার পরে এই পেজটা আসবে যেখানে বলবে যে ক্রিয়েট আ ফ্রি অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা ওপেন করতে হবে। এরপরে যেটা আসবে এলসিভিআর এর পেজ চলে আসবে। এখানে আমার ফার্স্ট আমার মেলটাকে ইনসার্ট করতে হবে, এরপরে আমার ডিটেলস এখানে দিতে হবে, আমার নামের আগের অংশ, পরের অংশ, তারপরে পাসওয়ার্ড দিতে হবে। এরপরে দেওয়ার পরে যখন আমি ফিল আপ করে ফেলবো ইনফরমেশনগুলো, তখন এলসিভিআর বলবে যে তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে এবং তুমি এখন ডাউনলোড করতে পারো, এই অপশন চলে আসবে। হ্যাঁ, তখন ম্যান্ডেলেতে আসলে তখন এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটা যখন ডাউনলোড হয়ে যাবে এরপরে আমরা ইনস্টল দেব। আমার মনে হয় ইনস্টল তো সবাই জানি কীভাবে দেয়। এরপরে যেটা হবে, আমি এখন ইনস্টল কোথায় দেব? ওকে, এটা কিন্তু এই মোবাইলে করা যাবে। এই সফটওয়্যারটা মোবাইলে ইনস্টল দেওয়া যাবে, ডেস্কটপে দেওয়া যাবে। এটা অনলাইনে আমি আমার অ্যাকাউন্ট খুলে কিন্তু অনলাইনেও রেখে দিতে পারবো, অ্যাজ ইউজুয়াল। আমি ডেস্কটপে ইউজ করলাম না, আমি অনলাইনে আমার অ্যাকাউন্টে আমি দেখলাম, কিন্তু আসলে ওইটা আবার ডিফিকাল্ট।
যখন রেফারেন্সিং করা যায় লাগবে তখন আবার কিন্তু ডেস্কটপে চলে আসতে হবে। সেক্ষেত্রে ডেস্কটপে যেমন উইন্ডোজে ইউজ করা যাবে, ম্যাক ইউজ করা যাবে, লিনাক্স, মোবাইলে অ্যান্ড্রয়েড, আইফোন দুটোতেই করা যাবে। যখন ইনস্টল হয়ে যাবে তখন কিন্তু পিসিতে বা মোবাইলে এই সাইনটা চলে আসবে ম্যান্ডেলে, দিস আইকন, দিস ইজ আইকন অফ ম্যান্ডেলে, ম্যান্ডেলের এই আইকনটা চলে আসবে, তার মানে আমার ইনস্টলড হয়ে গেছে। নাও আমি যেটা করব, আমি ইউজ করব। এটা ইউজ করব কিভাবে? যখনই আমি ওখানে মানে আমার আইকনে ক্লিক করব, আমরা যেরকম অ্যাজ ইউজুয়াল ডেস্কটপ থেকে যে কোনো কিছু ওপেন করি ফাইল, সেরকম যখন ফাইল ওপেন করব ম্যান্ডেলে, তখন কিন্তু এই জিনিসটা চলে আসবে, ওয়েলকাম টু ম্যান্ডেলে। নাও আমি যে মেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমি এলসিবি এর অ্যাকাউন্ট করেছিলাম সেটা দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পর যেটা হলো এখানে গেস্টে সাইন ইন, এটাতে কিন্তু টিক দিতে হবে, তাহলে বারবার দেওয়া লাগবে না। ঠিক আছে, নাহলে কিন্তু যতবারই আমি ওপেন করবো ততবারই আমাকে ইমেল পাসওয়ার্ড দিতে হবে। সো এটা অন্য অন্য সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মতোই, ফেসবুক বা আদার্সের মতোই, যে আমরা আমাদের আইডি দিলাম, দেওয়ার পরে এই ম্যান্ডেলের এই পেজটা ওপেন হয়ে যাবে। এটা যেহেতু আমার ফাইল থেকে নিয়েছি, যে কারণে অনেক কিছু আছে এখানে। এটা আমরা এই যখন জায়গা, ইনস্টল করব তখন এটা ফাঁকা থাকবে আর কি। হ্যাঁ, তখন এই জায়গাটা পুরোটা ব্লাঙ্ক থাকবে, আমি লিখে দিয়েছি যে ব্লাঙ্ক। ওকে, এগুলো কিন্তু কিছুই থাকবে না, এই পাশেগুলো কিছু থাকবে না, কিন্তু যেটা থাকবে সেটা হচ্ছে এই যে লেফট হ্যান্ড সাইডে আছে ম্যান্ডেলে। আচ্ছা, আমি একদম প্রথম থেকে আসি। প্রথমে আছে একদম টপ অফ দ্য স্ক্রিন, ফাইল আছে, তারপরে এডিট আছে, ভিউ আছে, টুলস আছে, হেল্প আছে। এরপরে অ্যাড আছে, ফোল্ডার, রিলেটেড, সিঙ্ক, হেল্প। মূলত আমরা এগুলো দিয়েই কাজ করতে হবে আমাদের। তাহলে ফাইলের কাজ হবে কি? ফাইল হচ্ছে আমরা ফাইল ইনপুট দিব অথবা এক্সপোর্ট করব, ইনসার্ট করব অথবা আউটপুট নেব। সেক্ষেত্রে ইনসার্ট করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমরা কিন্তু ইনসার্ট দুইভাবে করতে পারি। একটা হলো আমরা নর্মালি সেপর আমি গুগল স্কলারে বা ওয়েব অফ সায়েন্স স্কোপাসে গিয়ে আমি অনেকগুলো আর্টিকেল আমার রিসার্চ রিলেটেড পেয়েছি, সেগুলো আমি ডাউনলোড করে আমি আমার পিসির একটা ফোল্ডারে রেখে দিয়েছি। এখন আমি সেখান থেকে পিডিএফগুলো আমি এই ম্যান্ডেলেতে নিয়ে আসবো। এটা একটা প্রসেস। মানে ফার্স্ট প্রসেসটা হচ্ছে আমার কালেকশন আছে আমার ডেস্কটপে, আমি একটা ফোল্ডারে, আমি সেই ফোল্ডারটা এখন আমি ম্যান্ডেলেতে নেব, সেটা একটা করা যেতে পারে। আর একটা হচ্ছে যে আমি চাইলে অনলাইন থেকেই অটোমেটিক্যালি আমি ম্যান্ডেলেতে ইনপুট দেব, সেটাও করা যেতে পারে। তাহলে আমরা যেটা করব, আমি মূলত ম্যানুয়ালটাই প্রেফার করি, যেটা যে কারণ আমাদের এলসিবিআর ছাড়াও তো অন্য আরও অনেক ডাটাবেজ আছে যেখান থেকে আমাদের আর্টিকেল নিতে হয়। যে কারণে আর্টিকেলগুলো নেওয়ার পরে যেটা করব, আমি এই যেখানে অ্যাড আছে, আমি এগুলো পরে ডিটেলস দেখাচ্ছি আর কি, আমি জাস্ট এখানে একটু ব্রিফ ধারণা দিচ্ছি তাহলে সুবিধা হবে। এখানে অ্যাড অপশন আছে, এই অ্যাড অপশনে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাড ফাইল আর একটা হচ্ছে অ্যাড ফোল্ডার। মানে অ্যাড ফাইল করা যাবে, মানে ওয়ান ফাইল বাই ওয়ান ফাইল আমরা আপলোড করতে পারবো, আর একটা হচ্ছে অ্যাড ফোল্ডার, পুরো ফোল্ডারটাই আমরা একসাথে এর মধ্যে ইনপুট করতে পারবো। এটা এরপরে টুলসের কাজ হচ্ছে আমরা টুলস দিয়ে ইমেজ অর্ডের সাথে আমাদের ম্যান্ডেলাটা লিঙ্ক আপ করব। মূলত এই দুটোই আমাদের প্রাইমারিলি লাগবে। এরপরে নিচের অংশে রাইট হ্যান্ড সাইডে যেটা রেড সার্কেলের মধ্যে আছে, এখানে দেখে ম্যান্ডেলে আছে, ম্যান্ডেলের পরে আছে লিটারেচার সার্চ। ঠিক আছে, যেটা আমি একটু আগে বললাম যে লিটারেচার সার্চ, এটাতে ক্লিক করলেই আমাদের সার্চ অপশন চলে আসবে। এই সার্চ অপশনে আমরা ওখানে আমাদের কিওয়ার্ডস লিখলেই আমরা আর্টিকেল পেয়ে যাব। এটা আমি দেখাবো একটু পরে। এরপরে যে অপশনগুলো থাকবে, ওয়াল ডকুমেন্টস থাকবে, রিসেন্টলি অ্যাডেড আর্টিকেল থাকবে, মানে অপশন থাকবে, রিসেন্টলি রিড
অপশন থাকবে ফেভারিটস, মানে এই আর্টিকেলগুলোর মধ্যে ফেভারিট করা যাবে, নিডস রিভিউ করা যাবে, মাই পাবলিকেশন মানে আমার নিজের পাবলিকেশনগুলো আমি এখানে একটা ডাটাবেস করে একটা ফোল্ডার করে রেখে দিতে পারি, আনসর্টেড। মূলত এই কয়েকটা অপশন থাকবে। এর সঙ্গে আর একটা অপশন থাকবে, এখানে দেখাচ্ছে না, সেটা হচ্ছে লাস্টে ক্রিয়েট ফোল্ডার। ওকে, ক্রিয়েট ফোল্ডার বলতে আমি এই পেজটাতে একটু বেশি এক্সপ্লেন করলে পরে বুঝতে সুবিধা হবে। জি ক্রিয়েট অপশনে গিয়ে, ক্রিয়েট মানে হচ্ছে আমি সেফর আমার রিসার্চ অবজেক্টিভ হচ্ছে স্মার্টফোন বেসড টিচিং মেথড। এখন স্মার্টফোন বেসড টিচিং মেথডের অনেক অপশন থাকতে পারে, যেমন আমি কি টিচ দেব, স্পিকিং স্কিল, রিডিং স্কিল, রাইটিং স্কিল, এরকম অনেক স্কিলের ভাগ আছে। আবার স্মার্টফোনের মধ্যে দেখা গেছে যে অনেক অ্যাপস আছে, কোন অ্যাপসটা নিয়ে আমি স্টাডি করব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব নাকি রেকর্ডার্স, মানে কোনটা নেব। তার মানে আমি যখন স্মার্টফোন দিয়ে আমি আমার আর্টিকেল সার্চ দেব, তখন কিন্তু আমার সবগুলোই কিন্তু এর মধ্যে থাকবে, মানে হোয়াটসঅ্যাপ দিয়ে যেগুলো হয়েছে সেগুলোও থাকবে, রিডিং রাইটিং স্কিল সবগুলোই কিন্তু একত্র থাকবে। তাহলে আমি এটা অর্গানাইজ করব কিভাবে? এই অর্গানাইজ করার জন্য আমি যখন আর্টিকেল ডাউনলোড দেব, তখন আমি ওই স্মার্টফোনের আন্ডারে আমি সাব ফোল্ডার করব। সেই সাব ফোল্ডারে আমি লিখবো, যেমন হোয়াটসঅ্যাপ রিলেটেড যেগুলো আছে সেগুলো শুধু হোয়াটসঅ্যাপ ফোল্ডারে থাকবে। জি তারপরে উইচ্যাট যেগুলো আছে সেগুলো শুধু উইচ্যাটে থাকবে। ওকে, ইউটিউব নিয়ে যেগুলো কাজ হচ্ছে শুধু শুধু ইউটিউবে থাকবে। এরকম করে আমি দেখা গেল 8টা 9টা আমার সাব ফোল্ডার হয়েছে। এখন আমি এগুলো ম্যান্ডেলাতে কিভাবে অর্গানাইজ করব? এগুলো অর্গানাইজিংয়ের জন্যই এখানে নিচে রাইট হ্যান্ড সাইডের একদম টপ বাটনে একটা অপশন আছে ক্রিয়েট ফোল্ডার অথবা ক্রিয়েট অপশন। সেখানে ক্লিক করলেই ওখানে লেখার অপশন চলে আসবে। মানে এখন আমি লিখতে পারি ওখানে হোয়াটসঅ্যাপ। তার মানে হোয়াটসঅ্যাপ দিয়ে আমি যে আর্টিকেলগুলো কালেক্ট করেছি সেগুলো আমি ডাইরেক্ট এই হোয়াটসঅ্যাপ ফোল্ডারে নিয়ে আসতে পারবো, ওই হোয়াটসঅ্যাপ থেকে এই ম্যান্ডেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে। জি আবার আমি কি করতে পারি, এখন হোয়াটসঅ্যাপ নিলাম, এরপরে আমি নিলাম উইচ্যাট, পরে আবার ক্রিয়েটে গেলাম, গিয়ে আবার লিখলাম। এখানে দেখেন নিচে একটু ছোট করে আছে, আমি পরে দেখাবো আর কি ডিটেলস। এখানে যেমন আর্টিকেলস ওএসিস মানে এটা ওরাল ইংলিশ কমিউনিকেশন স্কিলস, এই রিলেটেড যে আর্টিকেলগুলো আছে সেগুলো এর মধ্যে সে এই ফোল্ডারে আছে। তারপরে অডিও রেকর্ডিং নিয়ে যেগুলো আছে সেগুলো আমার এই ফোল্ডারে আছে। এরকম অনেকগুলো ফোল্ডার হতে পারে। এখানে আপনার ফোল্ডার 100 মানে আনলিমিটেড ফোল্ডার হতে পারে, নো প্রবলেম। তার মানে এটা অর্গানাইজিংয়ের জন্য এটা খুবই হেল্প করে। এরপরে এখন দেখেন এই ম্যান্ডেলে কিভাবে কাজ করবে। আমি যখনই ইম্পোর্ট দিলাম আমার একটা ফোল্ডারের আন্ডারে, তখনই কিন্তু এখানে এই ইনফরমেশনগুলো আসবে। তখন আর কিন্তু এটা ব্ল্যাঙ্ক থাকবে না। ব্ল্যাঙ্ক থাকবে না, তখন প্রথমে আসবে, দেখেন উপরে আছে অথর্স, মানে অথর্সের নেম আসবে। এরপরে আসবে টাইটেল, যে কোন টাইটেল মানে কি টাইটেল সেটা আসবে। তারপরে আসবে ইয়ার, এগুলো কিন্তু ম্যাক্সিমামই অটোমেটিক্যালি হয়। তারপরে পাবলিশড ইন, এটা কিন্তু জার্নালের নাম, আমি কোন জার্নালের এটা। ওকে, অ্যাড, আমি কয় তারিখে অ্যাড করেছি সেই তারিখটা এখানে চলে আসবে। হয়ে গেছে? তার মানে আর একটা অপশন আসবে যে এই যে এখানে যেগুলো পিডিএফ ফোল্ডার আছে সেগুলো কিন্তু পিডিএফ হয়ে আসবে। আমার কাছে যেগুলো মনে হবে যে খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমি স্টার মার্ক করতে পারি, যেটা আমি ফেভারিট বলছি, যে ফেভারিট আছে। তার মানে এই জিনিসগুলো কিন্তু ম্যাক্সিমাম আর্টিকেলের ক্ষেত্রে অটোমেটিকই হয়ে যায় এখানে, যেগুলো ভালো ডাটাবেজে পাবলিশ করা হয়। যেমন স্কোপাস অথবা ওয়েব অফ সায়েন্সে যদি আমরা যে পাবলিকেশনগুলো আমরা পাবো সেগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আর যেগুলো একটু সেরকম জার্নাল সেগুলো হয়তো আমাদেরকে ম্যানুয়ালি ইনপুট দিতে হবে। ওইটা আমি পরে শেষে বলবো আর কি, যে বা দেখাবো কিভাবে ম্যানুয়ালি ইনপুট দেবো। এখন যেটা হাতের রাইট হ্যান্ড সাইডে দেখেন, এখানে 3টা অপশন আছে, ডিটেলস, নোটস, কন্টেন্টস। ডিটেলস হচ্ছে আপনি এখানে ডিটেলসের নিচে দেখেন টাইপ, আপনি যে আর্টিকেলটা এখানে আপনি ইম্পোর্ট দিয়েছেন এই আর্টিকেলটা জার্নাল আর্টিকেল নাকি এটা রিপোর্ট
নাকি এটা কনফারেন্স পেপার নাকি বুক চ্যাপ্টার, সেটা কিন্তু আপনি এখানে অর্গানাইজ করে রাখতে পারবেন। এখানে অপশন আছে, এখানে অপশন আছে, এখানে ক্লিক করলে এই অপশনগুলো চলে আসবে। এরপরে যেটা দেখেন ইনফ্লুয়েন্স অফ স্মার্টফোন, এটা হচ্ছে টাইটেল, এই আর্টিকেল, আমি যে আর্টিকেলটা ক্লিক করব সেই আর্টিকেলের ইনফরমেশন। এখানে অথর্স, ওকে, এখানে অথর্সের নেম, এখানে আমার সম্ভবত ভুল আছে। এরপরে হচ্ছে জার্নাল, কোন জার্নাল এটা পাবলিশড হয়েছে, এরপরে ইয়ার, কোন ইয়ারে পাবলিশড হয়েছে, ভলিউম, ইস্যু, এগুলো কিন্তু এই ইনফরমেশনগুলো যদি না আসে অটোমেটিক্যালি, এগুলো কিন্তু ফিল আপ করতে হবে। এগুলো ফিল আপ না করলে আমার কিন্তু রেফারেন্সিংটা সঠিক হবে না। ওকে, এটা জার্নাল আর্টিকেল হলে জার্নাল আর্টিকেল, এটা বুক চ্যাপ্টার হলে বুক চ্যাপ্টার। আমরা জানি বুক চ্যাপ্টার, কনফারেন্স পেপার, জার্নাল আর্টিকেল, নিউজ পেপার, ওয়েব পেজ, এগুলো এক একটার স্টাইল কিন্তু এক এক রকম হয়। ওকে, হ্যাঁ, ম্যান্ডেলের যেটা সুবিধা হলো এগুলো কিন্তু ওই এক এক রকম ভাবেই করে। মানে জার্নাল আর্টিকেলের আপার যে স্টাইল, সেটাই জার্নাল আর্টিকেলের জন্য এটা প্রডিউস করবে। আপার ক্ষেত্রে নিউজ পেপারের যে ফরম্যাট, ওটা কিন্তু নিউজ পেপারে সেটাই ফলো, মানে ম্যান্ডেলে সেটাই ফলো করবে। মনে হয় বুঝাতে পেরেছি। মানে এটা এই জন্য এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, কারণ এটার উপর ডিপেন্ড করে আমার আউটপুটটা হবে। এরপরে নোটস, দেখেন আমি এখানে নোটস চাইলে একটা আর্টিকেল আমি দেখাবো পরে, যে একটা আর্টিকেলে আমরা নোট লিখে রাখতে পারি। আমি প্রত্যেকে দেখা গেল যে কিছু মানে কি একটা প্যারাগ্রাফ বা কিছু আমার কাছে খুব ভালো লেগেছে, বা আমার রিসার্চ রিলেটেড, এখানে রিসার্চ গ্যাপ আছে বা নলেজ গ্যাপ আছে, মানে হোয়াট এভার ইট ইজ, আমি কিন্তু ওখানে লিখে রাখতে পারি। ইভেন আমি হ্যাঁ নোট করে রাখতে পারি, একটা প্যারাগ্রাফও লিখতে পারি, একটা পেজও লিখতে পারি। কারণ আমাদের এই সফটওয়্যারগুলো কিন্তু মেইন অ্যাডভান্টেজ যেটা ফিল করেছি, আমি যখন পিএইচডিতে অ্যাডমিশন নিয়েছি তখন আমি কিন্তু ম্যানুয়ালি পড়তাম। আমি ফার্স্ট গিয়ে প্রিন্টার কিনে নিলাম। ওকে, যে আমাকে তো অনেক প্রিন্ট করতে হবে। তো মাশাআল্লাহ প্রথমের দিকে তো অনেক প্রিন্ট করেছি, প্রিন্ট করি, পড়ি, হ্যাঁ, কিন্তু কি কোথায় কি পড়ছে এটা তো আমি অর্গানাইজ করে রাখতে পারছি না। দেখা গেছে যে আমি 100-200 আর্টিকেল পড়ে ফেলছি, কিন্তু কি কোথায় পড়ছি কোনো কিছু আমার মনে নেই। পরে আমি একটা ওয়ার্কশপে গিয়ে এই ম্যান্ডেলের সন্ধান পেলাম, এন নোডের সন্ধান পেলাম, যেখানে দেখলাম যে না, আমার প্রিন্টার লাগবে না। আলহামদুলিল্লাহ এখন আর প্রিন্টার লাগে না পড়ার জন্য, কারণ ম্যান্ডেলেতে আমার অলরেডি এখানে 4000-এর বেশি আর্টিকেল রয়েছে ডাটাবেজ আকারে। আমার এই 3 বছরের অ্যাচিভমেন্ট, এতগুলো আর্টিকেল মানে নিয়ে আসে। হ্যাঁ, নরমালি আমাদেরও এরকম সমস্যা হয় যে আমরা হয়তো একটা পেপার পড়লাম, একটা বই পড়লাম, পড়ে একটা নোটস নিলাম, সেই নোটসটা হয়তো বা কোনো একটা ডায়েরিতে লেখা, অন্য একটা খাতায় লেখা, কোনোটা এমএস ওয়ার্ডে লেখা, পরে এইগুলো একসাথে আর থাকে না, এবং পরে আমরা এই যে ঠিক মতো আমরা ইউজ করতে পারি না এগুলো। তো সেই জন্য এটা আসলে খুবই ভালো এটা আমাদের মানে খুবই একটা কষ্টকর ব্যাপার। যে যখন আমি এতগুলো আর্টিকেল পড়লাম বা 10টা আর্টিকেলই পড়লাম, এর সামারিটা আর আমি খুঁজে পাচ্ছি না। আমি হয়তো একটা নোট লিখে রাখছিলাম, কিন্তু এটা কয়দিন লিখবে। কিন্তু যখন আমি আমার একটা ফোল্ডার, যেটা ধরেন হোয়াটসঅ্যাপ আকারে একটা ফোল্ডার আছে, যার আন্ডারে হয়তো 20টা আর্টিকেল আছে, সে 20টা আর্টিকেল আমি যখন পড়তেছি সাথে সাথে আমি ওখানে নোট করে রাখতেছি। অথবা এটা কোন বিষয় বা কোথায় কি আছে আমি সেটা কিন্তু করে ফেলতেছি। যার ফলে হচ্ছে কি, আমি চাইলে কিন্তু প্রতি সপ্তাহে একটা করে পেপার প্রডিউস করতে পারবো, কনসেপচুয়াল বা রিভিউ পেপার। ওকে, যদি আমার প্যাশন থাকে। এবং আমি দেখেছি যে অনেকে মানে কেন এত আর্টিকেল হয়, কেন এত আর্টিকেল পাবলিশ করে, অনেকে খালি হা হুতাশ করে, হাই রে অমুক তো এত করতেছে কিন্তু আমি করতে পারছি না। কারণটা হলো ওই যে একটা, আমি যেটা দেখেছি যে ম্যান্ডেলে দিয়ে যদি আমি একবার রিড আপ করি, একবার রিডিং যদি হয়ে যায় আমার 50টা আর্টিকেল, তাহলে আমি 50টা আর্টিকেল দিয়ে 3টা পেপার লিখতে পারবো, বা আমি চাইলে 5টা পেপার লিখতে পারবো। কীরকম, আমার একবারে রিডিং দিয়ে আমি নোট করে রাখলাম যে এই আর্টিকেলে কোন থিওরি ইউজ করা হয়েছে, কোন ভেরিয়েবলসগুলো ইউজ করা হয়েছে, এখানের ফাইন্ডিংসগুলো কী, এখানে অবজেক্টিভগুলো কী, এগুলো যদি আমি লিখে রাখি, তাহলে কি দাঁড়াবে, 50টা আর্টিকেলের আমার দেখা যাচ্ছে 30টা আমি ডিফারেন্ট থিওরি পাবো, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক পাবো। তো থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক দিয়ে একটা কনসেপচুয়াল পেপার ইজিলি হতে পারে।
আমার ভেরিয়েবলসগুলো দিয়ে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসগুলো দিয়ে আমি পেপার লিখতে পারি, ফাইন্ডিংসগুলো দিয়ে আমি পেপার লিখতে পারি, এই 20টা আর্টিকেলের ফোরকাস্টিং দিয়ে আমি আরেকটা পেপার প্রডিউস করতে পারি। জি এই কারণেই আমি দেখেছি যে যে অনেকে, যেমন আমি একজনের সাথে কাজ করতেছি চেক রিপাবলিকের, ওনার দেখলাম 176 স্কোপাস ইন্ডেক্সড জার্নাল। আমাদের বিশেষ করে ল্যাঙ্গুয়েজের 176 স্কোপাসে থাকা, এটা তো আমার কাছে মনে হয়েছে অনেক ব্যাপার। জি এবং এখন পর্যন্ত 2021 সালে ওনাকে দেখলাম ওনার 22টার মতো পাবলিকেশন হয়েছে ইন্ডেক্সড স্কোপাস। তা হাউ? এবং আমরা আমাদের সাথে পরিচয় হওয়ার অল্প দিনের মধ্যেই আমরা 2টা পেপার প্রডিউস করে ফেলছি এবং সাবমিশনে আছে। তো এই জন্যই আমি বলছি যে ম্যান্ডেলাটা মেক্স রিসার্চার লাইফ ভেরি ইজি অ্যান্ড কমফোর্টেবল। এখন আপনাকে সারাদিন পড়ে থাকতে হবে না রিসার্চ নিয়ে। আমার কাছে মনে হয়েছে আমরা যদিও এখনো থাকি, হয়তো একটা সময় ট্রেন থেকে বের হয়ে আসবো। তার মানে স্যার শুধুমাত্র যে রেফারেন্সিং ম্যানেজমেন্ট এটা না, এবং একই সাথে আমাদের টোটাল আমাদের যে ফাইল ম্যানেজমেন্ট, আমরা রিসার্চের জন্য যে ধরনের সেটা পিডিএফ হোক, ওয়ার্ড ফাইল হোক, যা আমরা ইউজ করে থাকি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সেটা ক্যাটাগরাইজ করে আমরা এখানে আমরা ম্যানেজমেন্ট করতে পারি। হ্যাঁ, আমরা তো শুধু অর্গানাইজিংই না, আমরা একই সঙ্গে রিডিং অর্গানাইজেশনটাও করে ফেলতে পারছি। জি হ্যাঁ, আমি কি করলাম এখানে পড়ে, এই আর্টিকেলে কি কি পেলাম সেটা একই সঙ্গে নোট করে ফেলতেছি। হ্যাঁ, তা আমি যদি প্রতিদিনে 2টা-3টা করে আর্টিকেলও পড়ি বা একটা করে আর্টিকেলও পড়ি, 30 দিনে তো আমার 30টা আর্টিকেল হচ্ছে, জি ঠিক না? স্যার, একটা প্রশ্ন এসেছে যে হাউ হ্যাঁ, টু সাইট বুক উইথ মেন্টালি। আমরা আশা করি এটা আমরা পরবর্তীতে যাচ্ছি। বুঝি নাই। ডিসপ্লেতে একটা প্রশ্ন উঠেছে, দেখেন স্যার। হ্যাঁ, আমাদের একটা প্রশ্ন এসেছে যে হাউ টু সাইট বুক উইথ মেন্টালি, ও মানে আচ্ছা, মেন্টালি দিয়ে বুকের সাইটেশন আমরা কিভাবে দেবো, এটা আমরা পরবর্তীতে আসছি আশা করি। আচ্ছা। আমি শুধু একটু জানে রাখি, আমাদের এই যে বুক বা বুক চ্যাপ্টার, কনফারেন্স পেপার, ওয়েবসাইট, রিপোর্ট, এই যে জার্নাল আর্টিকেল, এই যে ডিফারেন্ট টাইপস অফ যে সায়েন্টিফিক ওয়ার্কগুলো আছে বা আর্টিকেলগুলো আছে, এগুলো কিন্তু আপনার সাইটেশন তত ভালো হবে আপনি যত এই যে রাইট হ্যান্ড সাইডে এই জিনিসটা, এই ইনফরমেশনগুলো আপনি যতটা ভালো দিতে পারবেন। ঠিক আছে, আমি দেখাবো এখানে কিন্তু এক একটার জন্য এক এক রকম রিকোয়ারমেন্ট চলে আসে। ওকে, সো আপনার ওই বুক চ্যাপ্টার নিয়েও ভাবতে হবে না, বুক নিয়েও ভাবতে হবে না, আপনি এখানে যদি ফিল আপ করে ফেলেন, এটা করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। মোটামুটি এটা ওভারঅল ম্যান্ডেলের কিন্তু একটা মানে ফাংশন বা অ্যাক্টিভিটিস যেটাই বলি, আমি কিন্তু সেটা একটা ব্রিফ আকারে দিলাম। আমি এখন বাই আসতেছি, মানে এটা তোমার কথায় আসছি যে এটা আসলে রিসার্চার লাইফে কিন্তু শুধু রেফারেন্সিং এর জন্য না, এটা আমি প্রথমে বলছি যে এটা হচ্ছে ইন্টার লাইফ অফ এ রিসার্চার। একজন রিসার্চারের ইন্টার লাইফটাই কিন্তু লাইফ স্টাইল, রিসার্চ লাইফ স্টাইলটাই এর মধ্যে কিন্তু আছে, কিন্তু এটা আমরা ইউজ করতে জানতে হবে। আমরা শুধু রেফারেন্সিং বলে আমি ফেলে দিলাম যে এটা শুধু রেফারেন্সিংয়ের জন্যই দরকার, না তা নয়। কিন্তু আমি আর্টিকেল অ্যাজ ইউজুয়াল আমি স্ক্রিনে তো আর্টিকেল পড়তেছি, তো ওখানে না পড়ে আমি ম্যান্ডেলাতে পড়ি, পরে আমি পিডিএফটা এখানে নোট ডাউন করে রাখি। এটা করা যায়। আচ্ছা, তারপরে তাহলে আমরা প্রথমে আসি যে কিভাবে এটা এমএস ওয়ার্ডের সাথে লিঙ্ক করব। হ্যাঁ, এটা এমএস ওয়ার্ডের সঙ্গে লিঙ্ক করার জন্য আমি বলছিলাম যে এই যে টুলস, আমরা টুলসে যাব। টুলসে গিয়ে এখানে কিন্তু কয়েকটা অপশন আছে, ইনভাইট কলিগস, ইনস্টল ইম্পোর্টার, আর হচ্ছে এখানে ইনসার্ট, ইনস্টল এমএস ওয়ার্ড প্লাগইন। এখানে আমারটা কিন্তু আনইনস্টল আছে, কারণ আমারটা অলরেডি ইনস্টল দেওয়া। এই 3টে অপশন আছে। ইনভাইট কলিগস, এটার অপশন হচ্ছে, এটার কাজ হচ্ছে আমি ওই যে বললাম যে রিসার্চ কোলাবোরেশন করার জন্য যে 100টা পেপার যখন আমরা 4জন বা 5জন রিসার্চার করবো, তখন আমরা ইনভাইট করতে পারি। হ্যাঁ, যে আমার এই ফোল্ডার থেকে আমি ইনভাইট করলাম, আমরা এগুলো কাজ করবো। ওকে, সেটা একটা অপশন। ইনস্টল ওয়েব ইম্পোর্টার, এই ওয়েব ইম্পোর্টার এটা কিন্তু আমাকে ওই যে নোটিফাই করবে এলসিবিআর এর পাবলিকেশন, যে আমার এই আমার এই রিসার্চ ওয়ার্ক রিলেটেড কোনো কিছু পাবলিশ হলে সেটা অটোমেটিক্যালি আমার কাছে নোটিফিকেশন হিসেবে আসবে। আর আর ইনস্টল, যখন আমি এমএস ওয়ার্ডের সাথে প্লাগ ইন ইনস্টল করবো, তখন কিন্তু এমএস ওয়ার্ডের কোনায়, মানে এমএস ওয়ার্ডের উপরে টপ রিবনে কিন্তু
এই ম্যান্ডেলে কথাটা চলে আসবে। ওকে, মানে রেফারেন্স ওখানে দেখবেন যে এখন যে কেউ এমএস ওয়ার্ড ওপেন করলে, যেমন আমি একটা ওপেন করতেছি, আমার এমএস ওয়ার্ড কি দেখা যাচ্ছে আপনাদের কাছে? জি জি। এখানে দেখেন যে ফাইল, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, এই জিনিসগুলো কিন্তু এমএস ওয়ার্ডের মধ্যে ইনবিল্ট আছেই। আমি যখন রেফারেন্সে এখানে ক্লিক করছি, টেকিং টাইম, হ্যাঁ, এই যে দেখেন আমি যখন রেফারেন্স সে ক্লিক করলাম তখন কিন্তু ইনসার্ট, এই যে দেখেন এখানে ম্যান্ডেলের সাইন কিন্তু চলে আসছে। এই পুরো অপশনটাই কিন্তু ম্যান্ডেলের, জি কারণ এটা লিঙ্কড হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এটা ইনস্টলড ফর লিঙ্কিং উইথ ম্যান্ডেলে, এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। এটা দেখাবে যখন আমার লিঙ্ক হয়ে যাবে তখন এটা কিন্তু দেখাবে। ওকে, আচ্ছা, তার মানে আমরা লিঙ্ক করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে যেতে হবে টুলসে। টুলস ক্লিক করলে আমাদের এইগুলো অপশন আসবে, এর মধ্যে আমাদের যেটা ইনস্টল এমএস ওয়ার্ড আছে এটাকে ক্লিক করতে হবে। হ্যাঁ, এটাতে ক্লিক করলেই এটা লিঙ্কড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা একটা অপশন গেল। আচ্ছা, আমি এরপরে বলছি যে ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টালটাও ঠিক সিমিলার, যে আমরা টুলসে গিয়ে প্রথম যে অপশনটা আছে ইনস্টল ওয়েব পোর্টালস, আমরা ওয়েব পোর্টালের সঙ্গে ইনস্টল করে দেবো। ঠিক আছে, দিলেই কি হবে যে আমি অটোমেটিক্যালি এই যে লিটারেচার সার্চ দিয়ে এখান থেকেই আর্টিকেল ইম্পোর্ট করতে পারবো বা ইনসার্ট করতে পারবো আমার ডাটাবেজে। এরপরে হচ্ছে অ্যাড ফোল্ডার বা ফোল্ডার। আমি কিভাবে আমার ডেস্কটপে থাকা এমএস পিডিএফ ফাইলগুলো বা ফোল্ডারগুলো কিভাবে আমি ম্যান্ডেলেতে নেব। আমি শুরুতে একটু ব্রিফ ধারণা দিয়েছিলাম। এখানে দেখেন অপশন আছে অ্যাড ফোল্ডার্স। আমি যখনই এই অ্যাড ফোল্ডার্স হাতের একেবারে টপ কোনারে দেখেন লেফট হ্যান্ড সাইডে ফাইলের নিচে যে অ্যাড ফোল্ডার, এখানে অপশন আছে। আমি যদি অ্যাড ফোল্ডার ফাইলস করি তাহলে অ্যাড ফাইলে ক্লিক করলে আমি চলে যাব কোথায়, আমার অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা আপলোড দেই সেরকম ডায়লগ বক্স আসবে। সেখান থেকে আমার ফোল্ডারটা বেছে নিয়ে ওটা আমার ওখান থেকে আমাকে ফাইল আপলোড করতে হবে। ওকে, এরপরে আমরা অ্যাড ফোল্ডার করতে পারি। আমি চাইলে এখানে ক্লিক করে আমার যে ফোল্ডারটা রাখা আছে সেই ফোল্ডারটা আমি সরাসরি এখানে নিতে পারি। এরপরে হচ্ছে ক্রিয়েট ফোল্ডার। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে এখানে লেফট হ্যান্ড সাইডে একদম বটমে একটা অপশন থাকে ক্রিয়েট ফোল্ডার। হ্যাঁ, যেটা অর্গানাইজ করতে হেল্প করবে এই ডাটাগুলো। এখানে দেখেন ক্রিয়েট ফোল্ডারের ওপর দেখেন অনেকগুলো ফোল্ডার অপশন আছে, কিন্তু আমি যেগুলো ক্রিয়েট করেছি যেমন ইউটিউব আছে, ওয়েব অফ সায়েন্স আছে, ওয়ার্কশপ আছে, হোয়াটসঅ্যাপ আছে, ভয়েস রেকর্ডার, এগুলো কিন্তু এক একটার আন্ডারে এই রিলেটেড আর্টিকেলগুলো আছে। ওকে, অর্থাৎ মানে আমি যখন ক্রিয়েট ফোল্ডার এখানে ক্রিয়েট করব তখন অপশন আসবে আমার ফোল্ডার লেখার, নাম লেখার, আমি নামটা লিখে ফেলবো এবং এই রিলেটেড যত আর্টিকেল আছে আমি সব এখানে ইম্পোর্ট দেব। ওকে, এইভাবে আমাদের ক্রিয়েট ফোল্ডারটা কাজ করবে এবং ম্যান্ডেলে ডাটা অর্গানাইজেশনে হেল্প করবে। আচ্ছা, এরপরে এখন যেটা হয় যে যখন আমি ইম্পোর্ট দিয়েছি বা যখন ফাইল আমি ম্যান্ডেলাতে নিয়েছি, নেওয়ার পরে আমি তো দেখেছি যে এটা পিডিএফ ফাইল, এই অথর নেম চলে আসছে, টাইটেল চলে আসছে, ইয়ার চলে আসছে, পাবলিশড ইন মানে কোন জার্নালে পাবলিশ হয়েছে, কয় তারিখে আমি অ্যাড করেছি, এগুলো কিন্তু সব চলে আসছে। রেকর্ড রয়েছে। হ্যাঁ, এখন যেটা হলো কিছু যেটা আমি বলছি যে পুট দ্য ইনফরমেশন অফ আর্টিকেল অ্যাকর্ডিংলি। ওকে, এখন আমাকে চেক করতে হবে একটু হালকা। যেমন দেখেন আমি এখানে একটু দেখাই, এই এখানে দেখেন পাবলিশড ইন এই ফোল্ডারটাতে দেখেন ক্লিনিক্যাল, এটা একটা জার্নালের নাম আসছে, কিন্তু এর পরেরটা কিন্তু কোনো নাম আসেনি। পাবলিশড ইন মানে এখানে কিন্তু ব্লাঙ্ক। এরকম দেখেন এখানে কিন্তু সবগুলোতে নাম আসছে, সিস্টেম, ইএসপি ওয়ার্ল্ড, বিভিন্ন জার্নালের নাম আসছে, কিন্তু এই জায়গাতে নাম আসেনি। কেন নাম আসেনি? কারণ এটা জার্নাল আর্টিকেল নয়, এটা হয় বুক অথবা বুক চ্যাপ্টার অথবা এটা
কনফারেন্সটাও চলে আসে, কনফারেন্সের নামটাও চলে আসে, কিন্তু বুক চ্যাপ্টার, রিপোর্ট এগুলোর নাম চলে আসে না। এই জন্য, অথবা থিসিস কোথায় পাবলিশ হয়েছে এটা আসে না। এই কারণে যেটা করতে হয়, একটু আপনাকে খেয়াল করে, শুধু যখন আপনি আপনার বেটার নেসের জন্য আপনি যখন এটা আপলোড দিবেন ম্যান্ডেলেতে, তখন আপনি একটু চেক করে নেবেন যে এটা কি জার্নাল পেপার, জার্নাল আর্টিকেল, নাকি রিপোর্ট, নাকি থিসিস। যদি আপনার থিসিস হয়, তাহলে আমি যে বলছি এখানে রাইট হ্যান্ড সাইডে যে ইনফরমেশন আছে, ডিটেলস, নোটস, কন্টেন্টস, এর নিচে যেটা আছে টাইপ, এই টাইপে কিন্তু এই আমার রিসার্চ ওয়ার্কের টাইপ, এটা কি জার্নাল আর্টিকেল, নাকি এটা রিপোর্ট, নাকি বুক চ্যাপ্টার, আমি পরে সবার শেষে আমি দেখাবো আমার ইয়ে থেকে। সেখানে আপনি দেখবেন যে আপনার টাইটেলটা ঠিক আছে কিনা, আপনার অথর্সের নেমগুলো ঠিক আছে কিনা, জার্নালস নেম ঠিক আছে কিনা, একটু জাস্ট শুধু চোখ বলে নিলেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ঠিক থাকে, কিন্তু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে কিছুই আসে নাই। অনেক ক্ষেত্রে হয়তো টাইটেলও আসে না, অনেক ক্ষেত্রে হয়তো অথর্সের নামও আসে না। তখন আপনাকে কি করতে হবে, আপনাকে ম্যানুয়ালি এগুলো ফিল আপ করতে হবে। এটা একটু আচ্ছা, এরপরে আপনি এখন, আমার মনে হয় এই পর্যন্ত বোঝা গেছে নাকি, একটা আর্টিকেল যখন আমি ইম্পোর্ট দিলাম, ইনসার্ট করলাম যখন ম্যান্ডেলেতে, তখন আমার কিন্তু এই ইনফরমেশনগুলো আমি যদি দিলে আমার আর্টিকেলটা কিন্তু ওকে হয়ে গেল। হ্যাঁ, এটা এখন আমি পড়তে পারবো, এটা এখন আমি রেফারেন্সিং করতে পারবো, সাইটেশন করতে পারবো, সব কিছু করা যাবে। তার মানে নাও ইট লুকস গুড। এখানে যেটা আমি একটু মানে জাস্ট বলে দিচ্ছি যে কি, এখানে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে আমরা যেটা দেখেছি যে এরকম ভেতরে অনেকগুলো চিহ্ন থাকে, হ্যাঁ, স্টার আছে, তো এগুলোর একটু ব্যাখ্যা আছে। এখানে হচ্ছে যেমন হাতের রাইট হ্যান্ড সাইডে যে জিনিসগুলো থাকবে, ওয়াল ডকুমেন্টস, আপনি যখন ওয়াল ডকুমেন্টসে ক্লিক করবেন, তখন কিন্তু আপনার যতগুলো ফোল্ডারই থাক, ঠিক আছে, সবগুলো ফোল্ডারের ডকুমেন্টসগুলো একটা ওয়াল ডকুমেন্টসের আন্ডারে চলে আসবে। মানে আমি বলছি যে আমার ধরেন হোয়াটসঅ্যাপের আন্ডারে হয়তো 50টা আর্টিকেল আছে, আমার ইউটিউবের আন্ডারে হয়তো 10টা আর্টিকেল আছে, এরকম আমার বিভিন্ন আর্টিকেলের হেডিংয়ের আন্ডারে বিভিন্ন আর্টিকেল আছে। কিন্তু যখনই আমি ওয়ালে ক্লিক করবো, ওয়াল ডকুমেন্টস, তখন কিন্তু ওই সবগুলো একত্র হয়ে দেখাবে। আর যখন আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করবো, তখন শুধু হোয়াটসঅ্যাপের যে আর্টিকেলগুলো আছে সেগুলোই কিন্তু দেখাবে। এরপরে হলো আপনার সুবিধা হলো যে আপনি হয়তো তাড়াহুড়া করে বন্ধ করে চলে গেছেন, পরে এসে খুললেন, কিন্তু আপনি চিন্তা করতেছেন যে কোনটা পড়ছিলাম কোনটা পড়ি নাই। এখানে কিন্তু ক্লিক করলে পাবেন যে কোনটা আপনি রিসেন্টলি অ্যাড করেছেন, কোনটা রিসেন্টলি রিড করেছেন, হ্যাঁ, কোনটা ফেভারিট, কোনটা আপনি নোটস নিয়েছেন, হ্যাঁ, সেগুলো কিন্তু আপনি এখানে, মানে এটা অনেকটাই আসলে কমফোর্টেবল। যে ম্যানুয়ালি বা ট্র্যাডিশনাল ওয়েতে রিসার্চ করা এখন আসলে মানে আমার কাছে মনে হয় যে হ্যাঁ খুব টাফ। হ্যাঁ, যুক্তি নাই কেন, যে আমি আসলে আগের যারা পিএইচডি করেছে বা রিসার্চ করেছে তাদের কাছে গ্রেটফুল। আমার যে সকল টিচারদের কাছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, ওনারা যে কীভাবে পিএইচডি করেছে আমি তো ভাবেই পেনি। এখন তো আমরা এত অনলাইন ডাটাবেস, আমাদেরকে তো কোথাও দৌড়তেও হয় না। ওনারা কীভাবে এগুলো পাইছেন আল্লাহ বলে দেন। এরপরে এখানে যে মূল যে জায়গাটা, মানে আর্টিকেলের ইনফরমেশন, সেখানে ফার্স্ট রোতে থাকে স্টার। স্টার মানে আপনি এটা মার্ক করতে পারবেন যে এটা আপনার ফেভারিট আর্টিকেল, ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। আপনি যেন চোখ দিলেই যেন বুঝতে পারেন। আপনার 4000 আর্টিকেলের মধ্যে আপনি ধরেন আপনার হয়তো 10টা 15টা আর্টিকেল হচ্ছে আপনার মানে খুব কি আর্টিকেল, এরকম থাকে না, থাকে সবাই, সেটা মার্ক করা যায়। আবার এটা হলো পিডিএফ, যে এইটার পিডিএফ আছে। আবার দেখেন এটা কিন্তু শুধু এরকম, মানে এখানে কিন্তু পিডিএফ নাই, তার মানে এটা কিন্তু ডাইরেক্ট অনলাইন থেকে নেওয়া, এটা কিন্তু পিডিএফ নাই, এটা কিন্তু ডাইরেক্ট অনলাইন থেকে নেওয়া। অথবা মানে এটা আমি যখন করবো এটা অনলাইনে আমাকে করতে হবে, এটা মেডেলের মধ্যেই আসবে কিন্তু অনলাইনে। এখানে এই কলামে তো আমি বলেছি এটা অথর কলাম, পাবলিকেশন কলাম এগুলো আছে। এই হলো মোটামুটি মানে ম্যান্ডেলের মানে আউটার লুক বা অ্যাপিয়ারেন্স যদি আমরা বলি, একটা ম্যান্ডেলের মধ্যে কি থাকে
এই বিষয় আশয়গুলো কিন্তু থাকে। এখন যেটা হলো, আমরা এ পর্যন্ত কারো কোনো অবজারভেশন আছে কিনা? আশা করি তেমন কোনো প্রশ্ন নাই এ পর্যন্ত, আমরা সামনে এগোতে পারি স্যার। আচ্ছা, ওকে। এরপরে যেটা হলো, এখন আমাদের কিন্তু ম্যানেজমেন্ট শেষ। ওকে, যে আমি আমার আর্টিকেলগুলো ফোল্ডার আকারে সাজাইছি, আমার আর্টিকেলগুলোর আমি ইনফরমেশন ঠিকমতো দিয়েছি, রাইট হ্যান্ড সাইডের যেগুলো ছিল, এটা জার্নাল আর্টিকেল না, এটা কনফারেন্স পেপার নাকি এটা বুক চ্যাপ্টার, আমি সেগুলো মানে এভরিথিং ইজ ওকে। নাও আমি এটা অ্যাকশনে যাই, হ্যাঁ, যেটাতে আমি কি কাজ করব। প্রথমে আমি একটা ফাইল ওপেন করলাম, একটা আর্টিকেল ওপেন করলাম। ওপেন করার পরে কিন্তু পুরো পিডিএফটাই কিন্তু এখানে ওপেন হবে। দেখেন এখানে কিন্তু সবই আছে, টাইটেল আছে, মানে অ্যাজ ইট ইজ পাবলিশড ইন দ্য জার্নাল। জার্নাল যেভাবে পাবলিশ হয়েছে সেভাবেই কিন্তু আসছে। আপনি দেখেন রাইট হ্যান্ড সাইড কর্নারগুলোতে এখানে টাইটেল আছে, অথরসের নেম আছে, জার্নাল নেমস, ইয়ার, সব কিছু, অ্যাবস্ট্রাক্ট আছে। আপনি অ্যাবস্ট্রাক্ট যেগুলো ভালো জার্নাল সেগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসে অ্যাবস্ট্রাক্ট এখানে, রাইট হ্যান্ড সাইডে। আর বাকিগুলো অনেক সময় ম্যানুয়ালি নিয়ে আসতে হয়। আমি খুব বেশি একটা ইউজ দেখি না অ্যাবস্ট্রাক্টের, তবে আমার মনে হয় এটাতে আরও ইউজ আছে, যেটা হয়তো আমি জানি না। আমি শুধু রিডিং অ্যান্ড সাইটেশনের মধ্যেই আসি। হয়তো এটা দিয়ে বিবলিওমেট্রিক্স অ্যানালাইসিস করা যেতে পারে, কারণ সেই অপশনগুলো এখানে আমি দেখি। তাহলে এটা আমার ওপেন হয়ে গেল ফাইলটা। ফাইলটা ওপেন হয়ে গেলে এখন আমি অ্যাজ ইউজুয়াল আর্টিকেল আমি করতে পারবো। ওকে, এটা এখন আমরা যেরকম পিডিএফ পড়ি সেরকম আমি করতে পারি। ওকে, এখন পড়ার সময় আমি যেটা করতে পারি, এই যে দেখেন আমি যে আর্টিকেলটা করতেছি, করতে গিয়ে দেখেন এই আর্টিকেলটা অনেকগুলো কালার দিচ্ছি। এখন এটা হচ্ছে রিডিং, হাইলাইটিং, অ্যাডিং নোট, মানে এই তিনটা জিনিসই আপনি করতে পারবেন। আপনি ধরেন আপনার এই জিনিসটা, এই প্যারাগ্রাফটা বা এই সেন্টেন্সগুলো আপনার কোনো একটা রিসার্চ কোশ্চেন্স রিলেটেড, যেটা আপনি হয়তো ডিসকাশনে আলোচনা করবেন, সেটা আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করে আপনি রাইট হ্যান্ড, আপনার মাউসের রাইট হ্যান্ড সাইডে ক্লিক করলে অপশন চলে আসবে, হাইলাইট, অ্যাড নোটস। ওকে, এই জিনিসগুলো চলে আসবে। তখন আপনি হাইলাইটে ক্লিক করলে আপনি ডিফারেন্ট কালার দিতে পারবেন। এখানে দেখেন সরি, এখানে দেখেন যে অপশন আছে, লুক এট দ্য সেকেন্ড রো অফ দ্য রিবন, টপ রিবন। এখানে দেখেন যে হাইলাইট আছে, কালার আছে। আপনি এই কালারগুলো চেঞ্জ করতে পারেন, আপনি এক একটার জন্য এক একটা কালার ইউজ করতে পারবেন হাইলাইটে। ওকে, এখন হাইলাইট করলেন, এখন আপনার কাছে মনে হলো যে এটা আপনি ডিসকাশনে কি লিখতে পারেন, আপনি সেটা কিন্তু এখানে অপশন আছে, আপনি হাতের ডান পাশে ক্লিক করলে ওখানে নোট আছে। এই যে দেখেন এখানে তিনটে অপশন চলে আসছে কিন্তু। একটা হলো আপনি এই যে এটা ফার্স্ট যেটা, এটা হলো আপনার কালার, আপনি হাইলাইট করতে পারেন। ওকে, বিভিন্ন কালার দিয়ে। এরপরে হচ্ছে দেখেন মেসেজ, আপনি এখানে কিন্তু মেসেজ লিখে রাখতে পারেন যে এই চারটা সেন্টেন্স দিয়ে কি বুঝাইছে, আপনি সাথে সাথে এখানে লিখে ফেললেন। ওকে, যে এই চারটা সেন্টেন্স আমার ডিসকাশনের এই অংশের সাথে রিলেটেড, আপনি সাথে সাথে লিখে ফেললেন। আর পরের অংশটা হলো কি, আমরা আমাদের মেজর ফাইন্ডিংস এবং আমাদের কোনো আইডিয়া এই রিলেটেড আমরা সবকিছু ওখানে সেভ করে রাখতে পারি, এবং এটা সারা জীবনের জন্য। হ্যাঁ, এটা সারা জীবনের জন্য। হ্যাঁ, এইটা আপনি যখন 30টা 50টা হয়ে যাবে, তখন কিন্তু ওই নোটসগুলোতেই একটা পেপার হবে, কনসেপচুয়াল পেপার হবে। ওকে, কারণ আপনি যখন একটা আর্টিকেল পড়বেন, তখন তো আমি পড়বো কি জন্য পড়বো, যে এটার অবজেক্টিভ দেখবো, এটার ফাইন্ডিংস দেখবো, হ্যাঁ, এটার রেসপন্ডেন্ট দেখবো, এটার কনটেক্সট দেখবো, বা এটার ভেরিয়েবলসগুলো দেখবো, মানে বিভিন্ন জিনিস যে স্ট্রাকচারগুলো আমরা সাধারণত দেখে থাকি সেগুলো দেখবো। এখন সেগুলো নিয়ে আমি কিন্তু এখানেই নোট রেখে দিতে পারি যে এটা এখানে সিগনিফিকেন্ট রেজাল্ট আছে, এখানে নন সিগনিফিকেন্ট রেজাল্ট আছে। হ্যাঁ, এগুলো আপনি নিজে নিজে করতে পারবেন। ওকে, সেজন্য এটা হলো একটা আপনার পার্মানেন্ট ডাটাবেস, রিডিং ডাটাবেস। ওকে, নট অনলি আর্টিকেল স্টোরেজ, ইট ইজ অলসো দ্য স্টোরেজ অফ ইনফরমেশন। ওকে, আপনার সমস্ত ইনফরমেশন কিন্তু আপনি এখানে স্টোর করে রাখতে পারেন। ওকে, এটা এবং এটা আপনার কত কাজে দেবে আপনি নিজেও জানেন না। ওকে,
আমি একটু আমার নিজের বিষয়ে একটু শেয়ার করতে চাচ্ছি, অবশ্যই। যেটা হলো যেহেতু আমি আমার এগুলো ইউজ করতে শুরু করেছি 2018 মনে হয় ডিসেম্বরের দিকে আর কি। তা আমার ডিসেম্বর থেকে কিন্তু সবগুলো এরকমই যে বিভিন্ন কালার কিন্তু করা, ঠিক আছে? এবং আমি মার্শাল্লাহ অলরেডি আমার এই 2.5 বছরের মধ্যে 8টা স্কোপাস ইন্ডেক্স পাবলিকেশন হয়ে গেছে, ঠিক আছে? আরো 12টা সাবমিশনে আছে, ঠিক আছে? আমি এখনো আমার থিসিসের রেজাল্ট নিয়ে কোনো আর্টিকেল লিখি নাই, কারণ আমার সুপারভাইজার বলছে যে তুমি আর এখান থেকে লেখো না, কারণ এটা প্লাজারিজমে সমস্যা হতে পারে। তার মানে এই জিনিসগুলো সমস্যা মানে সম্ভব হয়েছে কিভাবে? সম্ভব হয়েছে এই যে আমার এই ডাটাবেস থাকার কারণে। হ্যাঁ, আমাকে নক করে, ম্যানেজমেন্ট সিস্টেম থাকার জন্য। হ্যাঁ, পারফেক্ট একটা ম্যানেজমেন্ট সিস্টেম। আমাকে হয়তো আমার কোনো রিসার্চ কলিগ হয়তো নক দিয়েছে যে এটা করা যায় কিনা, বলে হ্যাঁ করো, আমার কাছে ম্যাটেরিয়ালস আছে আমি দিচ্ছি। ওকে, আমি হয়তো সাথে সাথে আমার আউটপুটটা তাকে দিয়ে দিলাম। ওকে, এই জন্য আমার কোলাবোরেশনগুলো খুব কুইক হয়েছে, মাশাআল্লাহ। সে কারণে আমি বলছি, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এই কারণে শেয়ার করলাম যে সবাই যেন মোটিভেটেড হয়, যে এটা যদি আমরা শুরু থেকে অর্গানাইজলি যদি আমরা ইউজ করতে পারি, অর্থাৎ মানে শুরুতে আমার 100 আর্টিকেল আছে বা 50টা আর্টিকেল আছে, আমি 50টা আর্টিকেলে যদি একদম কনক্রিটলি, কনসাইসলি, প্রিসাইসলি যদি আমি শুরু করে ফেলি, তাহলে কিন্তু আমার 1 মাস 2 মাস পরে কিন্তু আমার চিন্তা থাকবে না, কারণ আমি ওখান থেকে আর্টিকেল লিখি আর থিসিসে ইউজ করি। তাহলে এটা অনেক কাজে দেয় একটা পার্মানেন্ট রিডিং ডাটাবেস তৈরি করার জন্য। আচ্ছা, এখানে দেখেন, এখানে এই যে আমি এখানে কিন্তু অপশনটা আছে, আমি এখানে কি লিখবো, অ্যাড নোট। ওকে, আমি যে নোটগুলো লিখবো, হ্যাঁ, সেগুলো আমি চাইলে পরে এটা এডিট করতে পারি, ডিলিট করতে পারি, নো ম্যাটার। একবার পড়াতে হয়তো একটা আইডিয়া আসলো, পরের বার পড়াতে আর একটা আইডিয়া আসলো, এগুলো আমি লিখে রাখতে পারি। তো এইভাবে আমরা এর মধ্যে পড়তে পারি। আমার মনে হয় পড়ার বিষয়টা কুইক এবং ইফেক্টিভ রিডিং, যেটা আমার মনে হয় এই জায়গাটাতে ক্লিয়ার নাকি। জি স্যার, ক্লিয়ার। এরপরে এখন আমি চলে আসতেছি যে ফাইন্ডিংস, মানে রেফারেন্সিং, সরি, সাইটেশন। ঠিক আছে, যে আমি প্রথম আমার পড়া হয়ে গেল, ঠিক আছে, আমার পড়া হওয়ার পরে আমি এখন সে ফর আমি একটা আর্টিকেল থেকে আমার এই আইডিয়াগুলো আমি নিয়েছি, ঠিক আছে, এখন এগুলো আমি সাইট করব। ঠিক আছে, তো এগুলো আমি কিভাবে সাইট করব, আমি আমি আরেকবার রিপিট করি। সেরপর আমি একটা আর্টিকেলের থেকে আমি সাইট করব। আমি কি জন্য সাইট করব, যে ওই আর্টিকেলের কিছু কনসেপ্ট আমি নিয়েছি, তো আমি কিছু কনসেপ্ট এখানে লিখলাম, একটা প্যারা লিখলাম, ঠিক আছে, তো এই প্যারাটায় আমি সাইট করব। তাহলে সাইট করতে গেলে এখন আমাকে যেতে হবে, আমাকে লিখতে হবে এমএস ওয়ার্ডে, এবং সাইটেশনটাও রাখতে হবে আমাকে এমএস ওয়ার্ডে। তাহলে আমি যেহেতু এমএস ওয়ার্ডে আমি লিখে ফেলেছি, সে কারণে আমাকে কি করতে হবে, এখানে আমি যেখানে প্যারাগ্রাফটা শেষ করেছি বা যেখানে আমি সেন্টেন্সটা শেষ করেছি বা যে জায়গাটাতে আমি সাইটেশন দিতে চাই, সেই জায়গাটাতে আমি কার্সর রেখে দেব। এখানে কার্সর রাখা আছে, ঠিক আছে, কার্সর রেখে আমি যাব এমএস ওয়ার্ডের টপ রিবনে, যেখানে রেফারেন্স আছে। রেফারেন্সে ক্লিক করলেই আমি একটু আগে দেখাইছিলাম যে এই যে ম্যান্ডেলা রিলেটেড এই জিনিসটা চলে আসবে। হ্যাঁ, যখন এটা চলে আসবে তখন আমি যেটা করব, এই ইনসার্ট সাইটেশনে ক্লিক করব। বুঝাতে পারছি? প্রথম হলো আমি এমএস ওয়ার্ডে আমি আমার সেন্টেন্স লিখলাম, এখন এই সেন্টেন্সটাকে আমি সাইট করব, মানে সাইটেশন বসাবো। সাইটেশন বসানোর জন্য আমার এই সেন্টেন্সটাতে শেষ প্রান্তে আমাকে কার্সরটা রাখতে হবে। রাখার পরে আমি যাব কোথায়, রেফারেন্সে। রেফারেন্সে গিয়ে ক্লিক করলে আমি পাবো এই অপশনগুলো, ইনসার্ট সাইটেশন। তখন আমি ইনসার্ট সাইটেশন ক্লিক করব। ইনসার্ট সাইটেশনে ক্লিক করলে যেটা আসবে, ইনসার্ট সাইটেশনে ক্লিক করে এই ডায়লগ বক্সটা আসবে। ওকে, আমি যখনই ইনসার্ট করব, সাইটেশনে ক্লিক করব, তখন এই অপশনটা চলে আসবে। এটা আসার পরে যেটা হবে, আমি গো টু ম্যান্ডেলে এই জায়গাটাতে যাবো, মানে ইনসার্ট করার পরে এই ডায়লগ বক্সে আমাকে যেতে হবে গো টু ম্যান্ডেলে। গো টু ম্যান্ডেলেতে আমি ক্লিক করব।
ক্লিক করার পরে আচ্ছা মাঝের এই স্টেপটা আসলে দেখানো যায় নাই, এখানে এই গো টু ম্যান্ডেলে দিলেই আপনি আপনার ম্যান্ডেলের ওই পেজটা ওপেন হয়ে যাবে। আপনার ম্যান্ডেলের ফাইলটা ওপেন হয়ে যাবে বলতে ম্যান্ডেলের যে ডাটাবেসটা ওপেন হয়ে যাবে। এখন ওখান থেকে আপনি কোনটা সাইট করবেন আমি পরে একটু ম্যানুয়ালি দেখাবো। এর আগে আমি জাস্ট বলে যাই, মানে গো টু ম্যান্ডেলাতে ক্লিক করলেই যেটা হবে, আমার ম্যান্ডেলাটা একটু ওপেন করতে চাচ্ছি, ওই যে অল ম্যান্ডেলার ইনফরমেশন পেজটা আসবে আর কি। হ্যাঁ ডাটাবেসটা চলে আসবে, এই যে এরকম ডাটাবেস চলে আসবে। ওকে, ওখানে যখনই আমি ক্লিক করবো তখন এটা চলে আসবে। এখন এটা চলে আসলে আমি আমি এই আর্টিকেলটা সাইট করব, মানে এখান থেকে আমি ইনফরমেশন নিয়েছি। তাহলে যেটা করতে হবে আমাকে এই আর্টিকেলটা সিলেক্ট করতে হবে, এই আর্টিকেলটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখেন এখানে একটা অপশন আসবে সাইট। ওকে, এখানে কিন্তু নাই, যেহেতু আমি ম্যান্ডেলের সাথে আমি কাজ করছি না এই কারণে এটা নাই। এখানে একটা এই সিঙ্ক এবং ফোল্ডারের মাঝামাঝি একটা অপশন আসবে যেটা হলো সাইট। ওই সাইটে ক্লিক করলেই আপনি যেটা পাবেন, আপনি এই সাইটেশন পেজ, হ্যাঁ এটা অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে। এখন এটা আপনার কোন স্টাইলে অ্যাড হলো, আপনি যে স্টাইলটা চাইছেন কীরকম, যেমন ধরেন এখানে দেখেন এই যে স্টাইল আছে, আমার স্টাইলটা হচ্ছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন আপা 6th 7th, আমি যে কোনো একটা হয়তো এটা সম্ভবত 6th ভার্সনে এটা চলে আসছে। ঠিক আছে, তার মানে আমি চাইলে এটাকে আমি চেঞ্জও করতে পারি, এটা হারবার্ড স্টাইল করতে পারি, IEEE করতে পারি, তখন সেই অনুযায়ী সেটা হয়ে যাবে। তাহলে সাইটেশন বোঝা গেছে নাকি? জি স্যার, আমরা বুঝতে পেরেছি। আমরা এখানে আমরা কোন জার্নালে আমরা আমাদের গবেষণাপত্র প্রকাশ করব তার উপর ভিত্তি করে, যে তারা কোন স্টাইলের রেফারেন্সিং চাই, আমরা সেটার উপর ভিত্তি করে আমরা এখানে কমান্ড করে আমরা সেই স্টাইলের রেফারেন্সটা পাবো বা সাইটেশনটা পাবো। হ্যাঁ, সেই স্টাইলে এটা একটা মানে অ্যাডভান্টেজ। এখানে কিন্তু দুইটা জিনিস আছে। হ্যাঁ, একটা গ্রেট অ্যাডভান্টেজ হচ্ছে সে ফর আমি একটা জার্নালে দিয়েছি, সেখানে আমার পুরো ম্যানুস্ক্রিপ্টটা ছিল আপা স্টাইলে, কিন্তু আমি আরেকটাতে দিলাম সেটা হচ্ছে MLA স্টাইল তারা চাইল, তখন আমি কিন্তু খুব সহজে এটা কিন্তু ট্রান্সফার করতে পারি এইভাবে যে পুরো আর্টিকেলটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট করে আমি স্টাইল চেঞ্জ করে দিলাম, আপার জায়গাতে MLA লিখে দিলাম, তাহলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা ট্রান্সফার হয়ে গেল MLA স্টাইলে। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পেরেছি। এখানে কতগুলো স্টাইল রয়েছে সব মিলায়? এখানে 600 মাই গড, 600 ডিফারেন্ট স্টাইল। এখানে সুবিধা হলো এমনিতে নর্মালি 4-5টা থাকে, কিন্তু 600 এখানে ইনস্টল দেওয়া যায়। এটা হচ্ছে ওই যে ফন্টের মতো, আমরা ওই যে বাংলা বিজয় বাংলা ইউজ করে বিভিন্ন ফন্ট ইনস্টল দেই না, আমরা ওই যে সুতনি এমজে থেকে শুরু করে সুতনি এমজে আমরা যে ইনস্টল দেই, ঠিক ওই রকম এখানে অনেক অপশন আছে, জাস্ট ডান পাশে ক্লিক করলেই ইনস্টলের অপশন আছে, চলে আসে। আমাদের প্রয়োজন অনুযায়ী অ্যাড করে নিতে হবে। হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী অ্যাড করতে নিতে হবে। এটা আসলে একটা আমার কাছে মনে হয়েছে রিসার্চারদের জন্য একটা গ্রেট অ্যাডভান্টেজ, বুন ইন আ ওয়ার্ড। তাহলে আমার মনে হয় সাইটেশনে কোনো প্রবলেম নাই, সাইটেশনটা এইভাবে আমরা করতে পারি এবং চেঞ্জ করতে পারি। এখানে দেখেন সে ফর এই সেন্টেন্সটাই আমি 3 বা 4 জনের কাছ থেকে নিয়েছি। হ্যাঁ, অথবা মানে একটা সেন্টেন্সে একটা কনসেপ্টে জন্য আমি 4টা বা 5টাকে সাইট করব, ঠিক না? বুঝতে পারছি কিনা? হ্যাঁ, যে একটা সেন্টেন্সের জন্য হয়তো 4টা-5টা রেফারেন্স লাগে, এটা অনেক সময় থাকে, 2টা থাকে, 2টা তো কমন থাকে, সেটাকে বলা হচ্ছে মার্জ সাইটেশন। হ্যাঁ, সেটা আমরা কিভাবে করব, সেটার জন্য কিন্তু ওখানে এমএস ওয়ার্ডের উপরে কিন্তু মার্জ, আমি আর একটু দেখাই। আচ্ছা, এখানে ওটা আসবে না, যখন আমি এই 2টা সিলেক্ট করব, দেখেন এখানে 2টা রাইটার আছে, এই লাইনের জন্য এই 2টা রাইটার সাইট করেছে, এই 2টা কিন্তু সিলেক্ট করা। ওকে, যখনই আমি সিলেক্ট করব তখনই কিন্তু ওই ইনসার্ট সাইটেশনের জায়গাটাতে
মার্জ সাইটেশন চলে আসবে। আচ্ছা ওকে, এই যে এমএস ওয়ার্ডের ইনসার্ট সাইটেশনে যে অপশনটা, এটা কিন্তু তখন চেঞ্জ হয়ে মার্জ সাইটেশনে চলে যাবে। ওকে, সেক্ষেত্রে এই যে মার্জ এখানে ক্লিক করলে এরকম দেখেন দুটা কিন্তু এরকম এক ব্র্যাকেটের মধ্যে চলে আসছে। বোঝা গেছে? জি এটা কিন্তু ভেরি সিম্পল। ওকে, যেটা কয়েক সেকেন্ডের ব্যাপার, আমরা চাইলে এটা চেঞ্জ করে ফেললাম। তার মানে মার্জ সাইটেশনের জন্য দুটা বা যতই আমি রেফারেন্স দেই সবগুলোকে আমাকে সব অথরগুলোকে সিলেক্ট মার্ক করতে হবে। সিলেক্ট হ্যাঁ, মার্ক করতে হবে। সিলেক্ট করলেই যেটা হলো ওই ইনসার্ট সাইটেশনটা চেঞ্জ হয়ে যে মার্জ সাইটেশন হয়ে যাবে, বুঝতে এবং পেরেছি। তখন আমি মার্জ করলেই দুটা মার্জ হয়ে যাবে। আচ্ছা, তার মানে আমার যেটা হলো আমার সাইটেশন হয়ে গেল এবং আমার একাধিক অথরের মার্জিং হয়ে গেল, ঠিক না? তাহলে এখন আমার যেটা লাগবে রেফারেন্স। আমি কিভাবে রেফারেন্স করব? ওকে, যেটাকে বলা হচ্ছে ইনসার্ট বিবলিওগ্রাফি। ওকে, আপনি সাধারণত আমরা কি করি, রেফারেন্সটা অ্যাট দ্য বটম অফ দ্য ম্যানুস্ক্রিপ্টের একদম শেষ প্রান্তে থাকে। ওকে, জি তা আপনি যেখানে রেফারেন্স কথাটা লিখেছেন ওর নিচে আপনি কার্সরটা রাখবেন। কার্সরটা রাখার পরে আপনি দেখবেন এমএস ওয়ার্ডের এই উপরের অংশে ইনসার্ট বিবলিওগ্রাফি আছে। জি এই ইনসার্ট বিবলিওগ্রাফিতে ক্লিক করলেই আপনি যতগুলো সাইট করেছেন সবগুলো রেফারেন্সিং অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ক্লিয়ার? জি তার স্যার মানে ক্লিয়ার। মানে সাইটেশন আমি যে কটাই করব সে কটাই কিন্তু ওখানে রেফারেন্সিংয়ে হয়ে যাবে। এই যে দেখেন এরকম করে চলে আসবে। হ্যাঁ, সেটা আপনি আপাই স্টাইল সিলেক্ট করলে আপাই স্টাইল, IEEE হলে IEEE, যেটা যেভাবে চাইবেন ওইভাবে চলে আসবে। তার মানে আমাদের সাইটেশনও হয়ে গেল, রেফারেন্সিংও হয়ে গেল। আচ্ছা, আমাদের কিন্তু তিনটা জিনিসই মোটামুটি হয়ে গেল। কিন্তু একটা ছিল আমাদের রিডিং, সরি, চারটা জিনিস। একটা ছিল আমাদের ডাটাবেস তৈরি করা, অর্গানাইজিং করা, তারপরে আমরা কিভাবে পড়বো সেটা একটা, তারপরে সাইট করব কিভাবে সেটা একটা, এবং এই যে রেফারেন্স কিভাবে করব সেটা একটা। তার জি মানে স্যার আমাদের কিন্তু আমাদের এই চারটা জিনিসই আমাদের একটা প্রশ্ন আসছে, প্রশ্নটা আশা করি এই মুহূর্তে আমরা সেটার উত্তর আমরা পেয়ে গেলাম। সেটা হলো, হাউ ক্যান উই ইউজ দিস সফটওয়্যার ইন কেস অফ bibliography referencing rather in text citation? আচ্ছা, আমার মনে হয় আমরা অলরেডি করে ফেলছি এটা। হুম, আচ্ছা, তার মানে এই চারটা জিনিসই আমাদের কিন্তু ইম্পর্টেন্ট। আর একটা রিসার্চ এই চারটা জিনিসই লাগে। ওকে, আপনি যদি মোবাইলে ইউজ করেন ম্যান্ডেলে, আপনি যেখানে খুশি সেখানে যাচ্ছেন, আপনি বসে থেকে আপনি আপনার ওন ডাটাবেজে আপনি করতেছেন। ওকে, র্যান্ডামলি না। আমাদের কিন্তু এখনও আমি দেখছি, এবং আমার ক্ষেত্রেও ম্যাক্সিমাম আমি এত মেটিকুলাসলি কাজ করার চেষ্টা করি, তারপরেও হয় না যে আমি কিন্তু র্যান্ডামলি এমনি এক জায়গাতে পড়ি। কিন্তু আসলে ওই পড়াটা হলো ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ এফোর্ট, দুটোই বলতে পারি। কিন্তু আমি যদি এখানে পড়ে আমি যদি একটা নোটও রেখে দিই, ওটা কিন্তু আমার অনেক কাজে দেবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কিছু যে রেফারেন্সিং স্টাইল চেঞ্জের ব্যাপারে, যে কিভাবে ফাইন্ড সাইটেশন স্টাইল। আমি যেটা বলেছি যে এমএস ওয়ার্ডের এই জায়গাটাতে, এমএস ওয়ার্ড ফাইলের এই যে স্টাইলে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। আমি কোনটা চুজ করব। এই চুজ করার ক্ষেত্রে দেখা গেছে যে কিছু আছে এরকম আসবে। ওকে, যে আপনি যখন আদার্স স্টাইলে আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু এরকম চলে আসবে। এখানে ওই যে বললাম 600 ডিফারেন্ট টাইপস অফ স্টাইল আছে। এর মধ্যে আপনি চাইলে যে আপনার যেগুলো অলরেডি ইনবিল্ট আছে সেগুলো দেখা যাচ্ছে যে আপনার কাজে আসতেছে না, আপনার আর একটা দরকার, তখন আপনি এখানে গিয়ে সার্চ করতে পারেন। এখানে দেখেন অপশন আছে উপরে, সার্চিং এর অপশন আছে। ওই স্টাইলের নাম লিখলেই আপনার অটোমেটিক্যালি ম্যান্ডেলের মধ্যেই এমএস ওয়ার্ডের এই ফাংশনের মধ্যেই কিন্তু চলে আসবে। তখন আপনি এখানে দেখেন যে লেখা আছে ইনস্টল, এখানে ক্লিক করে ইনস্টলড করে ফেলবেন। বুঝলেন? আমার মনে হয় রেফারেন্সিং স্টাইলটা মানে বোঝা গেছে। এখানে তো আমার মনে হয় কোনো সমস্যা নেই নাকি? মানে স্টাইলটা কিভাবে চেঞ্জ করবো? স্টাইলটা চেঞ্জ করবো এইভাবে যে এখানে
যেখানে স্টাইল লেখা আছে ওখানে ক্লিক করব, ক্লিক করলে কিছু অপশন চলে আসবে। এর মধ্যে যদি আমি আমার এক্সপেক্টেড স্টাইলটা না খুঁজে পাই তাহলে আমি যাব কোথায়, আদার্সে ক্লিক করব। হ্যাঁ, আদার্সে ক্লিক করলে এরকম ডায়লগ বক্স চলে আসবে। এখানে আমি চাইলে ওই রেফারেন্সিং স্টাইলটার নাম দিয়ে সার্চ দেব, তখন ওটা চলে আসবে। ওটা চলে আসলে ওখানে কমান্ড আসবে যে ইনস্টল, তখন আমি ইনস্টল দিয়ে দিই। ওকে, আচ্ছা, তাহলে সব কিছু করার পরে আমার রেফারেন্সিং, সাইটেশন, রিডিং, ডাটাবেস, সব কিছু করার পরে কিন্তু ইট লুকস লাইক দিস। ওকে, তখন কিন্তু আর এটা এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে না, যেটা শুরুতে ব্ল্যাঙ্ক ছিল। ওকে, এখানে তো অথরের নাম থাকবে, সব ইনফরমেশন কিন্তু আপনার এভরিথিং ওকে। এই যে এখানে কিছু অপশন আছে যেমন ট্যাক্স। এই ট্যাক্সে আপনি কখন ট্যাগ ইউজ করবেন, যখন আপনি ধরেন কোনো থিসিস পেপার এখানে ইনসার্ট করছেন, তখন আপনি এখানে ট্যাগ লিখতে পারেন যে এটা পিএইচডি বা এটা মাস্টার্স। অথবা আপনি ধরেন আপনার এই আর্টিকেলটা হোয়াটসঅ্যাপ রিলেটেড, তখন আপনি এটা এখানে ট্যাগ লিখলেন, এই ইনফরমেশনের সাথে এখানে দিলেন হোয়াটসঅ্যাপ, তাহলে এটা হোয়াটসঅ্যাপের সাথে ট্যাগ হয়ে গেল। এখানে আপনি কনসেপ্ট দিতে পারেন, আপনার আইডিয়া দিতে পারেন, কিওয়ার্ডস দিতে পারেন, এভরিথিং। আচ্ছা, তাহলে আমি ওই শুরুতে যেটা বলেছিলাম যে লিটারেচার সার্চ, এটা এটা কীভাবে করবো, এখানে এই যে লিটারেচার সার্চ অপশন আছে, এখানে গিয়ে এখানে যদি আমি এই অপশনটা চলে আসবে, দেখেন এখানে মোবাইল ফোন আমি লিখেছি, মোবাইল ফোন লেখার সাথে সাথে দেখেন কত পেপার চলে আসছে, আর্টিকেল চলে আসছে। আমি চাইলে এখান থেকে ডান পাশে ক্লিক করলে যে সেভ রেফারেন্স, এগুলো কিন্তু অনলাইনেই আছে, আপনি জাস্ট শুধু সেভ করে দিলেন। ওকে, সেভ রেফারেন্স, দেখেন এগুলো সব ঠিক আছে। তাহলে লিটারেচার সার্চটা এইভাবে উইদিন ম্যান্ডেলাতেও করা যায়। ওকে, মানে স্যার এখানে যে লিটারেচার সার্চটি হলো, এখানে আসলে এই ফাইলগুলো আমাদের ডাউনলোড করা নাই, তারপরেও অনলাইনে রয়েছে, আমরা অনলাইন রিসোর্স থেকেই সরাসরি এটা সেভ করে নিচ্ছি রেফারেন্সগুলো, সেটাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা সরাসরি আমরা মানে উইদাউট ডাউনলোডিং আমরা এটা আমার ডাটাবেজে রেখে দিচ্ছি। অথবা দেখা গেল পরে এটা তো লাগবে না, তখন আমি ডিলিট করে দিলাম। ওকে, ইনিশিয়ালি দেখা গেল যে আমি হয়তো অনেকগুলো আর্টিকেল পেয়েছি, আমার কাছে টাইটেল দেখে মনে হচ্ছে যে এগুলো হয়তো কাজে লাগতে পারে, আমি সেভ করে রাখলাম। ওকে, পরে আমি চাইলে পিডিএফ দিয়ে ফ্রেশ ডাটাবেজও তৈরি করতে পারি, ওকে, অথবা এটাও রেখে দিতে পারি। এটা এটা এখান থেকেও কিন্তু সাইড করা যাবে, কিন্তু এখান থেকে ওই যে পড়ার যে কাজটা, পড়ার কাজটা কিন্তু এরকম হবে না। এখানে শুধু আমি অ্যাবস্ট্রাক্টটা পড়তে পারবো, এই যে অ্যাবস্ট্রাক্টটা পড়তে পারবো। কারণ আমরা নর্মালি জানি স্কোপাসে কিন্তু যেগুলো ওপেন অ্যাক্সেস নাই সেগুলো কিন্তু শুধু অ্যাবস্ট্রাক্ট পড়া যায়, ঠিক না? ওই কনসেপ্টটা এখানে আছে, শুধু অ্যাবস্ট্রাক্ট পড়া যায়। হয়তো এটা চেঞ্জ হতে পারে ফিউচারে। তাহলে এটা মোটামুটি এইটা আর্টিকেল সার্চ, আর এটা হলো এখন ফ্রেশ একটা ডাটাবেস। হ্যাঁ, আমি এটাকে বলছি রিসার্চ সার্চ ওন ডাটাবেস। এখানে একদম দেখেন কোনো সাইন ট্যাগ নাই, কিছু নেই, ফ্রেশ, নির্বাচন। হ্যাঁ, এখানে বিভিন্ন ফোল্ডার আছে, এই ফোল্ডারের আন্ডারে আমার এই আর্টিকেলগুলো। হ্যাঁ, এটা দেখেন টাইটেল ঠিক আছে, জার্নাল আর্টিকেল আছে, জার্নাল নেমস আছে, ইয়ার আছে, ভলিউম আছে, ইস্যু আছে, পেজ আছে, অ্যাবস্ট্রাক্ট আছে, মানে এভরিথিং ইজ। আমরা আমরা এই সেকশনটাকে আমরা বিবেচনা করতে পারি এরকম যে আমাদের টোটাল মানে আমরা যা পড়াশোনা করছি সবই একটা জায়গাতে আমরা গুছিয়ে রেখেছি, একটা হ্যাঁ, জায়গার একটা মধ্যে জায়গাতে গুছিয়ে রয়েছে। গুছিয়ে রাখা এবং অর্গানাইজড ওয়েতে। ডেফিনেটলি এটা হচ্ছে একেবারে যেমন এখন হয়তো অনেক প্রফেসর, এখন মানে এখনো তো অ্যাজ ইউজুয়াল দেখাই যায়, অনেক প্রফেসরদের রুমে গেলে দেখা যায় যে মানে থিসিস ছাড়া কিছু নাই, মানে আর্টিকেল প্রিন্টিং ছাড়া কিছু নেই। তার শুধু যে বসার জায়গাটা অনেক ছোট, চারিদিক দিয়ে তার শুধু পেপার আর পেপার। এই পেপারগুলো লাগবে না। সে ফর আমার কাছে মনে হয়েছে যদি কেউ এটা ইউজ করে ম্যান্ডেলাটা শুরু থেকে, এবং সবগুলো অপশনে যদি সে ইউজ করে, তাহলে একটা সময় আসলে তার মানে আর কোনো পরিশ্রমই লাগবে না। সে ইজিলি যা চাইবে এখান থেকে শুধু জাস্ট ধীরে ধীরে এখানে তথ্য ভান্ডার হয়ে যাবে, তখন এটা হ্যাঁ, তথ্য ভান্ডার হয়ে যাবে। এটা ব্যবহার করেই সে যেভাবে মানে তথ্যের ভিত্তিতে সে পাবলিকেশন বা গবেষণাপত্র লেখার কাজ করতে পারবে।
হ্যাঁ, এটা একেবারে অনেক ইজি, আমার কাছে মনে হয়েছে যেটা। তাহলে মূলত এই ছিল, একটু ইয়ে করতে চাচ্ছি। ওকে, এই ছিল মেন্ডেলের বিষয়। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমরা মনে হয় প্রশ্ন উত্তরে যেতে পারি। জি, আমাদের যারা ফেসবুকে দর্শক রয়েছেন, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন কমেন্ট করে জানাতে পারেন। আমরা প্রশ্নটি স্যারের মাধ্যমে সমাধান করে নেওয়ার চেষ্টা করব। স্যার, আপনি যদি আবার একটু পিপিটিতে যেতেন, আমরা এখনো পর্যন্ত কোনো প্রশ্ন পাইনি। পিপিটিতে আচ্ছা, মেইন ওয়ার্ড ফাইলে আপনি যে ওয়ার্ড ফাইলটি ওপেন করেছিলেন স্যার, এই ওয়ার্ড ফাইলটাতে মানে আমি ঠিক আমার পেপারটাতে আমি যেখানে আমি ভিতরে লেখার ভিতরে সাইটেশন চাই যেখানে, এই সাইটেশনটা আমি যখন মেনশন করলাম, এই সাইটেশনটা মেনশন করার সাথে সাথে কি একই সাথে আমার পেজের একদম শেষে, আমার যে ওয়ার্ড ফাইলের একদম শেষে ওখানে কি রেফারেন্স অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে? হ্যাঁ, আচ্ছা, এটা এখন আমি যে কথাগুলো বললাম এটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। তাহলে সেটা সুবিধা হবে। জি, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। আমি এখন যেটা করতে যাচ্ছি যে আমি just a bit। তো এখানে আসলে অনেকগুলা ট্যাব ওপেন হয়ে গিয়েছে। হ্যাঁ, অনেক ঠিকঠাক মনে হয়। আচ্ছা, আমাকে আমার মেন্ডেলের ফাইলটা দেখা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা, আমি একটু মানে একটু প্র্যাকটিক্যালি র্যাপ আপ করি সবগুলোই। অবশ্যই। যেমন এটা আমার একটা ডাটাবেস, এখানে ধরেন 4364টা আর্টিকেল আছে, বা থিসিস পেপার। এটা চলে গেল দেখছি। Wait, আচ্ছা, আমি একটু শুরু থেকে শুরু করি। জি জি। মূলত আসলে এই টেকনোলজি তো এখন বলে যে মানুষকে ঘুম হারাম করে দিয়েছে। আসলে ঘুমের ব্যবস্থাই করছে আমার কাছে মনে হয়, কিন্তু আমরা যে আসলে আমাদের ঘুমাতে পারি না। কঠিন কাজগুলাকে আরো সহজ করে হ্যাঁ, দিয়েছে, অনেক কিন্তু সহজ করে আমাদের দিয়েছে। সঠিকভাবে জানা লাগবে যে আসলে হ্যাঁ, কিভাবে এটা মেইনটেইন করতে হয়। স্যার, আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? হ্যাঁ, নামে দিচ্ছি, ওই মেন্ডেলে চলে গেছে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমার ডাটাবেস, মেন্ডেলের ডাটাবেস। দেখেন, এগুলো আর্টিকেল, থিসিস পেপার, এগুলো বুক চ্যাপ্টার, রিপোর্ট, বিভিন্ন কিছু আছে। হ্যাঁ, জি। আর এগুলো দেখেন, এখানে অথর্স আছে, টাইটেল, ইয়ার পাবলিশড, হ্যাঁ, কয় তারিখে কোনটা অ্যাড করছি, হ্যাঁ, এগুলো আপডেটেড। আপডেটেড ডিটেলস আছে। হ্যাঁ, আমি যদি রিসেন্টে যাই, রিসেন্টে ক্লিক করলে দেখবো যে আমি এই পেপারগুলো আমি রিসেন্টলি পড়ছি বা ভিজিট করছি। জি হ্যাঁ, স্যার, এগুলা বুঝতে পেরেছি। স্যার, আমার হ্যাঁ, প্রশ্নটা ছিল, আমরা যখন একটা লেখা লিখি, যখন না, আমরা আমি আমাদের আসতেছি, হ্যাঁ, তোমার কথাই আসতেছি। আর এগুলো হচ্ছে আমি সবগুলো অপশনে একটু হালকা করে দেখাচ্ছি আর কি, তারপরে বলি। অবশ্যই। জি। হ্যাঁ, এখানে হচ্ছে এই যে আর্টিকেলস, অডিও রেকর্ডার, এগুলো হচ্ছে আমার বিভিন্ন রকম ফোল্ডার, যেটা আমি করেছি এই ক্রিয়েট ফোল্ডার দিয়ে। হ্যাঁ, এই যে এই ক্রিয়েট ফোল্ডারের মধ্যে আমি যদি ইউটিউবে ক্লিক করি, তাহলে এই আর্টিকেলগুলো আমার ইউটিউবের, এগুলো OS, এগুলো ওয়ার্কশপ, এরকম বিভিন্ন সাব ফোল্ডার করা আছে। হ্যাঁ, জি। নাম দিয়ে। হ্যাঁ, এখন যেটা হলো যে আমি সেফর এই আর্টিকেলটা পড়ব।
আর এখানে একটু দেখায় নেই, যেমন টুলসে গিয়ে দেখবো যে আমার এটা কিন্তু অনেক অলরেডি এমএস ওয়ার্ডের সাথে প্লাগইন আনইনস্টল দেখাচ্ছে। আনইনস্টল মানে ইট হ্যাজ অলরেডি ইনস্টলড। এমএস এখন ওয়ার্ডের সাথে ক্লিক কিন্তু করলে ইনস্টল, আনইনস্টল হয়ে যাবে আর কি। হ্যাঁ ক্লিক করলে আনইনস্টল হয়ে যাবে। এখন আমি যেটা করব, সে ফর আমার এই কনসেপ্টটা আমার মানে আমার দরকার আমার রিসার্চ পারপাসে। তাহলে আমি এটা কি করতে পারি, এটা এই যে অপশন চলে আসছে, আমি যখনই সিলেক্ট করছি তখনই কিন্তু অপশন চলে আসছে। তাহলে 1 নম্বর অপশন হচ্ছে আমি এটা হাইলাইট করতে পারি। দেখা যাচ্ছে হাইলাইট, এই যে হাইলাইট হয়ে গেল। হ্যাঁ, আমি চাইলে কিন্তু এটার কালার চেঞ্জ করে দিতে পারি। কালার চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আবার কি করতে পারি, আমি চাইলে কিন্তু এটা ইয়ে করে এখানে কিন্তু আমি এই যে নোট অ্যাড নোট করতে পারি। হ্যাঁ, এটা আমি কি বিষয় আমি সেটা কিন্তু এখানে লিখে দিতে পারি, অথবা এটা প্যারাফ্রেজও করতে পারি আমি একই সঙ্গে। তার মানে রিডিং এর সঙ্গে আমার যে দুটা জিনিস দরকার, আমি কি পড়ছি, কি জন্য পড়ছি, কি পড়ছি এটা আমি প্যারাফ্রেজ করলাম, আর কি জন্য পড়ছি এটা আমি আমার নিজে থেকে লিখলাম। তার মানে দুটা জিনিসই থেকে গেল। এখন যেটা হলো কি, আমি যা লিখছি আমি এখানে দেখানোর জন্য জাস্ট কপি করলাম। আমি সেফর আমি এটা লিখছি। ওকে, এটা কি করবো আমি, এই যে এমএস ওয়ার্ডে আমি এটা ধরেন এই লাইনটা আমি লিখছি। এখন কি করবো, এই লাইনটা আমি সাইড করবো। তাহলে সাইড করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, এই অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স আমাকে কার্সরটা রাখতে হবে উইদিন ফুল স্টপ অথবা আউটসাইড ফুল স্টপ। অনেক জায়গা হ্যাঁ জায়গাতে চাই যে উইদিন ফুল স্টপের মধ্যে রেফারেন্সটা থাকার জন্য, সাইটেশনটা থাকার জন্য। এখানে আমি এরপরে রেখে আমি ক্লিক করলাম রেফারেন্সে। ওকে, রেফারেন্সে ক্লিক করার পরে আমি চলে গেলাম ইনসার্ট সাইটেশন। ইনসার্টে আমি যখন ক্লিক করলাম তখন এই ডায়লগ বক্সটা চলে আসলো। এরপরে আমি যেটা করলাম, হ্যাঁ জি, তখন গো টু ম্যান্ডেলিতে ক্লিক করতে হ্যাঁ হবে। দেন গো টু ম্যান্ডেলে, তখন কিন্তু ম্যান্ডেলে ওপেন হয়ে গেল। তাহলে ম্যান্ডেলে ওপেন হয়ে গেল, এখানে কিন্তু আপনার অনেক ফাইল ওপেন থাকতে পারে। ওকে, কিন্তু আপনি এইটা এই আর্টিকেল থেকে কনসেপ্টটা নিয়েছেন, ঠিক না? জি, তাহলে আপনাকে এটাই সাইড করতে হবে। তাহলে দেখেন আমি ওখান থেকে এমএস ওয়ার্ড থেকে আসছি বিধায় এখানে কিন্তু অপশন চলে আসছে সাইট। আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে আমি এখানে ক্লিক করলাম সাইটে। সাইটে যখনই ক্লিক করলাম দেখেন ওইটা কিন্তু ফিনিশ হয়ে গেছে। হ্যাঁ, আর এটা কিন্তু চলে আসছে এখানে এসিএস স্টাইল আসছে, তো এর জন্য এখানে একটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি চেঞ্জ করে দিলাম, আপা 7তে দিলাম। দেখছেন 7 চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। আমি যেটা আপনি বলতে চাচ্ছেন যে অটোমেটিক আসে কিনা, এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে, অটো জেনারেট। বলছিলাম স্যার, এটা সাইটেশন হলো, আর লাস্টে যে আমরা রেফারেন্সিং এর লিস্ট করে থাকি, ওইখানেও কি এই লিংকটা বা এটা ডিটেইলস একই সাথে এখন অ্যাড হয়ে গিয়েছে, নাকি এটার জন্য এই আলাদা যে দেখেন এখানে কিন্তু কিছুই নাই, মানে কোনো কিছু অ্যাড হয়নি, ঠিক না? আচ্ছা, আমরা ধরেন আরো কিছু নিই। ধরেন এই লাইনটা আমি আরো এক জায়গা থেকে সাইড করবো, ঠিক না? তাহলে আমি আর একটা নিই, সে ফর আমি এটা থেকে নিলাম। আচ্ছা, আমি দেখি যদি এখানে বুক চ্যাপ্টার থাকে। আচ্ছা, এই ফোল্ডারে বুক চ্যাপ্টার নেই আপনি। আচ্ছা, আমি এখানে ক্লিক করলাম, তার মানে দুইটা সাইট হয়ে গেল এটার জন্য। আমি এই দুটাকে কি করব, মার্জ করব। এই দেখেন এমনিতে কিন্তু এখানে কি আছে, এডিট সাইটেশন ইনসার্ট। হ্যাঁ আমি এমনিতে কিন্তু ইনসার্ট সাইটেশন আছে। আমি এর মধ্যে রাখলে কিন্তু এডিট হয়ে যাবে, এডিট সাইটেশন আমি এডিট করতে পারবো। ঠিক আছে, আবার এটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করলে কিন্তু মার্জ সাইটেশন চলে আসছে। তাহলে আমি এখন মার্জ করব, এই যে মার্জ হয়ে গেছে। দুইটাকে কম্বাইন করে দিল। হ্যাঁ, দুটাকে কম্বাইন করে দিলাম। জি, ঠিক আছে, আপনি এই দুটাকে এখন ধরেন চেঞ্জ করে দেবেন। কি করবেন আপনি, আপা স্টাইল থেকে ধরেন IEEE করলেন, এখানে IEEE আছে, IEEE ক্লিক করলেন, এই যে 1 2 হয়ে গেছে। জি, বুঝতে পেরেছি। বুঝেছে? এখন আপনার কথায় আসি, এখন আপনি ধরেন পেপারটা রেডি হয়ে গেছে, বা আপনি চাইলে রেডি নাও হতে পারে, আপনি পার্ট বাই পার্ট করলেন, আপনি রেফারেন্স লিখলেন, রেফারেন্সেস লিখে ফেললেন। দেখার পরে
আপনি এখানে এখন আপনার রেফারেন্স অ্যাড করবেন, ঠিক না? তাহলে এখানে রেফারেন্সের নিচে রেখে আপনি চলে যাবেন কোথায়, ইনসার্ট বিবলিওগ্রাফি। ইনসার্ট বিবলিওগ্রাফিতে ক্লিক করলেই লুক অ্যাট অটো চলে আসছে। স্যার মাঝখানে ইন্টারনেটে একটু সমস্যা হয়েছিল, এই সেকশনটা যদি আরেকবার দেখাতেন। আচ্ছা আচ্ছা, জি, এখান যেটা এখান থেকে, আচ্ছা ওকে। বলা হচ্ছে যে আমি ইনসাইট ইনসাইট করছি দুইটা আর্টিকেল, ওকে। এখন আমি এই দুটো আর্টিকেলের রেফারেন্স লিখবো, ঠিক না? তাহলে আমি রেফারেন্সটা লিখে ফেললাম, লিখে নিচে আমি কার্সরটা রাখলাম, জি রেখে এখন যেটা আমি করব, এখানে দেখেন উপরে ইনসার্ট বিবলিওগ্রাফি আছে, জি এখানে ইনসার্ট বিবলিওগ্রাফিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন অটোমেটিকই চলে আসছে। জি স্যার, বুঝতে পেরেছি। আমরা এইটুকু 2 লাইন লেখাতে আমরা দুইটা সাইটেশন আমরা হ্যাঁ মেনশন করে দুইটাই, তারপরে আমরা লাস্টে রেফারেন্স লেখার পরে নিচে কার্সার রেখে আমরা যেখানে আমরা রেফারেন্সগুলোকে চাই সেখানে কার্সার রেখে আমরা ইনসার্ট বাইবলিওগ্রাফিতে ক্লিক করলে আমাদের যতগুলা সাইটেশন থাকবে সেগুলোর সব ডিটেইলস চলে আসবে। হুম, নো ডাউট। 50টা হোক 100টা হোক, হ্যাঁ 40। এখন পুরোপুরি ক্লিয়ার স্যার। মূলত আমরা যারা মূলত মানে ম্যান্ডেলা ইউজ করে, আমি দেখেছি যে 80%ই মনে করে ম্যান্ডেলা মানে হচ্ছে এই সাইটেশন আর রেফারেন্স, এই দুইটা। কিন্তু অ্যাকচুয়ালি আমি যে যে কথাগুলো এতক্ষণ বললাম, এগুলো কিন্তু আসলে একটা রিসার্চারের পুরো লাইফটাই এখানে কিন্তু, okay? স্যার আমাদের আপনি আরো একটা করলেন, হ্যাঁ। প্রশ্ন এসেছে স্যার। হুম, এখানে জি প্রশ্ন এসেছে যে আচ্ছা, আমি এটা একটু শেষ করে নেই, হ্যাঁ এই পার্টটা শেষ করে নেই, পরে ভুলে যাবো। হ্যাঁ, তারপরে আসতে প্রশ্ন। এখানে যেটা হলো, এখন আমি রেফারেন্সিং স্টাইলটা চেঞ্জ করবো, তাহলে চেঞ্জ করতে গেলে আমি পুরোটা সিলেক্ট করতে হবে, ওকে। পুরো পেপারটা কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি স্টাইলে গেলাম। স্টাইলে এখানে IEEE আছে, আমি এটা আপা 7th দিয়ে দিলাম, 7th এডিশন। লোক এটা চেঞ্জ হয়ে গেছে, ক্লিয়ার? তার মানে এইভাবে আমরা রেফারেন্সিংটাও করতে পারবো, সাইটেশনটাও করতে পারবো, এবং রেফারেন্সিং স্টাইলটাও চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখন কোশ্চেনে আসি। হ্যাঁ দেখুন, কোশ্চেন কি ছিল? প্রশ্নটা এখানে could you please tell me what is the difference between EndNote and Mendeley? Which one is better for management field research? Thank you. ফার্স্ট হলো, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। কারণটা হলো আমি তো EndNote ইউজ করি না। আর যতটুকু আমার বন্ধুবান্ধব যারা EndNote ইউজ করে, তারা অনেকেই বলে যে ম্যান্ডেলের চেয়েও ভালো EndNote। কিন্তু যেটা সমস্যা হলো, EndNoteটা হচ্ছে কিনতে হয়, EndNoteটা ফ্রি না। হ্যাঁ, এটা হলো আমার কাছে ডিফারেন্সটা মনে হয়েছে এটাই। কেউ বলেছে এটা অনেক ভালো, আর EndNoteটা হলো ভালো, কারণ EndNoteটা ম্যান্ডেলের আগে আসছে, কিন্তু EndNote হয়তো ওরা ডেভেলপ করতে পারে, কিন্তু আমার ইউজের ক্ষেত্রে দেখছি যে ম্যান্ডেলে একেবারেই খারাপ না, সবকিছু এর মধ্যে আছে। এখানে একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায় যে আসলে এটা পেইড কি ফ্রি আমরা ব্রাউজ করতে পারবো, ইউজ করতে পারবো। তো ফ্রির দিক থেকে আমরা আসলে কতদিন আমরা করতে পারবো? ম্যান্ডেলিকেই উপরের দিকে রাখতে পারি। স্যার এখানে আরেকটা কমেন্ট এসেছে, প্লিজ কোন এক্সাম্পল অফ সাইট বুক সাইটেশনের একটা এক্সাম্পল। আচ্ছা, বুক সাইটেশন, আচ্ছা ওয়েট আ বিট। এখান থেকে বুক খুঁজে পাওয়াটা একটু ডিফিকাল্ট হবে মনে হয়। দেখি এটা আর্টিকেল, বুক বা বুক চ্যাপ্টার হলেও চলে মনে হয়। জি 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 এটা কনফারেন্স পেপার, থিসিস পেপার। আচ্ছা, হ্যাঁ পাওয়া গেছে। হ্যাঁ ধরেন আমি এইটা এডুকেশনাল রিসার্চ একটা বুক, হ্যাঁ এটা আমি সাইট করবো, ঠিক না?
মানে এটা আমি এখানে সাইড করব। ধরুন কিছু একটা লিখলাম, এটা কিছু লিখলাম, এখানে আমি বুকটা সাইড করব। এই একই প্রসেসটা একই। আমি ইনসার্টে যাব, গো টু ম্যান্ডেলে, দেন এখানে যে বুক, হ্যাঁ বুকে ক্লিক করব। এখানে আমি দেখবো যে আমার সব কিছু ঠিক আছে কিনা। যেমন এটা বুক নেম ঠিক আছে, অথর্স নেম ঠিক আছে। আচ্ছা, অথর্স নেমটা ঠিক মতো সাজানো হয় নাই, ঠিক আছে। এরকম অ্যাবস্ট্রাক্ট নাই। আচ্ছা, এডিশন আছে, ফিফথ, পাবলিশার আছে, ওকে। হ্যাঁ, মোটামুটি এই জিনিসগুলোই লাগে। তাহলে আমি কি করবো, এখানে দেখেন সাইট আছে, জি সাইটে ক্লিক করব। সাইডে ক্লিক করলে এই যে চলে আসছে, ঠিক আছে। আর দেখেন এখানে যে জনসন আরবি চলে আসছে কিন্তু, হ্যাঁ দেখেন বুক বুক টাইটেলটা কিন্তু ইটালিক, কোন স্টাইলে, আপা স্টাইল, ওকে। আর জার্নাল জার্নাল টাইটেলটা কিন্তু নর্মাল, বাট জার্নাল নেমসটা কিন্তু আবার ইটালিক, এটা ডিফারেন্স। আমরা যে স্টাইলে চুজ করব, আমরা যেভাবে ইনপুট দিব, আমাদের আউটপুটটা সেভাবে আসবে। এখানে যেটা হলো আপনার মেইনলি যেটা দেখতে হবে যে আমার এই ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। এই ইনফরমেশনগুলো যদি আমি ঠিক রাখতে পারি, তাহলে আমার বুক না থিসিস নাকি কনফারেন্স পেপার, আমাকে এটা নিয়ে ভাবতেই হবে না। আমি এটা কিভাবে লিখবো, বই কিভাবে, আমাকে যদি কেউ বলে যে ভাই আপা স্টাইলে বুক চ্যাপ্টার কিভাবে রেফারেন্সিংয়ে লেখে, আমি তো বলতে পারবো না। কারণটা হলো আমি তো আপা স্টাইল ইউজ করি, সরি আমি ম্যান্ডেলে ইউজ করি, ম্যান্ডেলে অটোমেটিক্যালি আমার জন্য তৈরি করে। তা আমার তো জানার দরকার নেই। হ্যাঁ, আমি হয়তো কখন জানবো, হয়তো আমি সাবমিট করার আগে হয়তো আমি একটু মিলাবো, হ্যাঁ, যে আমার রেফারেন্সিংটা ঠিক আছে কিনা। ম্যানুয়ালি হয়তো একবার আমি চোখ বুলাবো যে কোনোটাতে আমার সমস্যা আছে কিনা। এছাড়া আমার কিন্তু মুখস্থ করার দরকার নাই যে এটা এইভাবে হবে, এটা এইভাবে হবে, এটা হবে, কারণ এটা ম্যান্ডেলে করে দিবে আমার জন্য। জি জি, বুঝতে পেরেছি। এটা আমাদের মানে গবেষকদের পরিশ্রমকে আরো কমিয়ে এনেছে হ্যাঁ, না এবং অনেক কমে কাজকে গেছে। সহজ করেছে। আমরা যদি সঠিকভাবে এটা ব্যবহার জানি, সেক্ষেত্রে এটা অবশ্যই আমাদের অনেক সময়ের অপচয় রোধ করবে। ডেফিনেটলি। জি স্যার। তো যেহেতু আর কোনো প্রশ্ন নেই স্যার, আমরা আশা করি একটা ধারণা পেয়েছি এবং আমরা এখন থেকে নিজেরাই আমরা এটি ব্যবহার করতে পারবো এবং আমরা এই ম্যান্ডেলি সফটওয়্যারটি ব্যবহার করে আমরা রেফারেন্সিং এবং সাইটেশন এবং আমাদের সবথেকে বড় যে বিষয়টা আজকে আমি শিখলাম স্যার, এটা ভালো লেগেছে যে আমরা কিভাবে আমাদের ডাটাটাকে ম্যানেজমেন্ট করতে পারি। আমরা একটা জায়গার ভিতরে আমাদের সকল পড়াশোনা, সকল গবেষণার জিনিসপত্র, তথ্য আমরা একসাথে সেভ করে রাখতে পারি। তো এটা আশা করি আমাদের সকলেরই একাডেমিক ভাবে সহায়তা করবে। স্যার, আপনাকে ধন্যবাদ এত ব্যস্ততার ভিতরে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আসলে আশা আমি করি আমি একটু বলে নেই, তারপরে তুমি শেষ করে দেবো। যে আসলে জিনিসটা হলো যে আমার কাছে মনে হয়েছে এগুলো জানা দরকার, জানানো দরকার। আমি একা জানলে হবে না। আমার মানে বিশেষ করে মালয়েশিয়াতে আমি যেটা দেখেছি, আমি মালয়েশিয়াতে অনেকের কাছেই কৃতজ্ঞ। কৃতজ্ঞ এই সেন্সে যে যার কাছে গেছি, মানে সে প্রফেসর হোক আর রিসার্চ ফেলো হোক, কেউ কিন্তু হতাশ করেনি। মানে ঠিক আছে, তুমি এটা জানো না, আমি তুমি এক সময় আসো, আমি তোমাকে বলে দিচ্ছি। বা হোয়াটসঅ্যাপ করে বলতেছে, বা মেসেঞ্জারে বলতেছে যে তুমি এটা দেখো, বা এইখানে যাও। মানে তো এটা পারস্পরিক আমাদের, সহযোগিতা। হ্যাঁ, পারস্পরিক যে মানে হেল্প করার যে টেন্ডেন্সিটা, এটা আমাদের বাঙালি বা বাংলাদেশি আমাদের কিন্তু কম। এটা আমি এই কারণেই বলছি যে আমাদের এই যে জিনিসগুলো, আমার এক্সপিরিয়েন্স থেকে এই কথাগুলো বলছি যে আমাদের এই জিনিসগুলো আসলে সবার জানা দরকার। এখানে দল মত মানে বর্ণ নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে আসলে বাংলাদেশ যদি একটা রিসার্চ কান্ট্রি হিসেবে না উঠে আসতে পারে। এই যে আমাদের বাংলাদেশে এখনো ধরেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এখনো কোনো শিক্ষা কার্যক্রমে যেতে পারেনি। কয়েকদিন আগে আমার সুপারভাইজারের সঙ্গে কথা হলো যে তোমার ইউনিভার্সিটি, তোমাদের দেশের কি অবস্থা? বললাম আমাদের দেশে তো এমনিতে পাবলিক ইউনিভার্সিটি কোনো ইয়া নাই,
এখন আবার সব পরীক্ষাই বন্ধ করে দিছে গভর্নমেন্ট থেকে, ইউজিসি থেকে। তো এটা উনি সারপ্রাইজ যে তাহলে তোমাদের ইউনিভার্সিটিগুলো আউটপুট কি। আসলে এটা তো আমারও প্রশ্ন, আমাদের আউটপুট কি। তো এটা আউটপুটটা আসলে একদিনে হবে না। আমরা যদি সবাই মিলে ছোট ছোট সবার কাছ থেকে যদি আমরা একটু একটু করে এগিয়ে আসি বলতে শেয়ারিং করি। এই শেয়ারিং করলে হবে কি, একসময় আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের কি দরকার। এখন কিন্তু আমরা কেউ কিছু বুঝি না। আমাদের এই প্যান্ডেমিকের মধ্যে আমাদের টিচাররা ঘরে বসে থাকাটাই কিন্তু মানে সব কিছু না। ওয়ার্ল্ডের মনে হয় না যে কোনো কোনো দেশের টিচাররা ঘরে বসে আছে বাংলাদেশ ছাড়া। তো যেটা যে কারণে যেভাবে বসে থাকি, কিন্তু আমাদের আউটপুটটা আসলে খুব বেশি একটা ভালো না। যদি আমরা সবাই মিলে সহযোগিতা করি, আমাদের দেশটা যদি সোনার বাংলা করতে চাই, এই স্বপ্ন যদি আমরাও দেখি, আমাদের কাছে মনে হয় যে এই মানে শেয়ার করাটা ভালো, মানে দরকার। এবং সবাই অ্যাজ এ রিসার্চার হয়ে উঠে, যারা আমরা টুকটাক রিসার্চ করি, সবাই যেন অ্যাজ এ রিসার্চার হয়ে উঠতে পারে, এটাই আমার একটা এক্সপেকটেশন। বিষয় বর্তমানে, জি স্যার আপনাকে ধন্যবাদ। বর্তমানে একটা বিষয় খেয়াল করছি, সেটা হলো যে অনেক তরুণরা তারা মানে কম বয়সে রিসার্চের জন্য আগ্রহী হচ্ছে। এটা খুবই ভালো লাগছে, তারা যে এগিয়ে আসছে এবং তারা আগ্রহ প্রকাশ করছে। যেরকম আমি যখন ভাই এইচএসসি পাস করি বা তারপরে এখন আমাদের গ্রুপ থাকার কারণে অনেক কিছু জানতে পারছি, যে অনেকেই ইনবক্স করে যে তারা এখনো অনার্স লেভেলে, ব্যাচেলর লেভেলে জয়েনই করে নাই, তবু তারা আগ্রহ প্রকাশ করে যে এটা আমি খুবই ইন্টারেস্টেড, আমি কিভাবে কাজ করতে পারি। তো এটা কিছুটা ইমপ্রুভিং। আশা করি আস্তে আস্তে আমাদের, আপনার যে এক্সপেকটেশন যে বাংলাদেশ রিসার্চে আরো অনেক দূর এগিয়ে যাক, আমরা আশা করি না, সেই ইনশাল্লাহ। মাইলস্টোনকে স্পর্শ করতে পারবো। ইনশাল্লাহ। না, আমরা হোপফুল, কারণ আসলে যেটা তুমি হয়তো চায়নাতে দেখছো বা আমরাও মালয়েশিয়াতে দেখছি, যারা আন্ডারগ্রেডে থাকে এরাই স্কোপ আছে, পাবলিকেশন আছে, মানে জানে। আমি যখন পিএইচডিতে ভর্তি, আমি ম্যাথোলজি জানতাম না, রিসার্চ ম্যাথোলজি জানতাম না। তো আমাদের ল্যাকিংসটা কোথায়? তো আমরা যদি এটা শেয়ার করি বেশি বেশি করে, সবাই যদি, যেমন তোমাদের এই গ্রুপটাকে আসলে ভালো লাগে যে তোমার প্রোডাকশনও আছে, যে অনেকে মিলেই কাজ করতেছে, দ্যাটস গুড। যে আমাদের একটা মেইন একটা ভাই মানে মোটো হচ্ছে যে আমরা অনেকের ইংলিশ ব্যারিয়ারের কারণে অনেক ক্ষেত্রে কি ওয়েতে শেখায়, ইংলিশ মিডিয়ামে শেখানোর কারণে অনেক ক্ষেত্রে অনেক কিছু পুরোপুরি মনস্থ করতে, আত্মস্থ করতে পারে না। সেজন্য আমরা চেষ্টা করছি যে আমরা পুরোপুরি, আজকে যেরকম পুরো সেশনটা আমাদের বাংলাতে আপনি উপস্থাপন করলেন, আমাদের টোটাল প্রক্রিয়াটা আপনি বাংলাতে বোঝালেন, সেক্ষেত্রে আশা করি কেউ যদি মনোযোগ দিয়ে দেখে থাকে প্রোগ্রামটি, তো মেন্ডেলি নিয়ে আর কোনো সমস্যা তার থাকবে না। রেফারেন্সিং এবং সাইটেশনের জন্য সে এক্সপার্ট হয়ে গেল আজ থেকে। না, কিন্তু প্র্যাকটিক্যালি, আস্তে আস্তে হবে। হ্যাঁ, প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবে। তবে শুধুমাত্র দেখলেই হ্যাঁ, একটু বলে রাখি, কারো যদি কোনো হেল্প লাগে, হ্যাঁ, মানে যে কোনো বিষয়ে, আমার যদি আয়ত্তাধীন থাকে, ইনশাল্লাহ আই উইল হেল্প। হ্যাঁ, থ্যাংক ইউ এটা স্যার। আশা করি এটা আমাদের সেন্টার ফর অ্যাডভান্স সোশ্যাল রিসার্চের পরবর্তীতে আরো অনেক প্রোগ্রাম হবে। আশা করি আবারও আপনার সাথে দেখা হবে। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আপনাদের বন্ধু এবং আপনারা জানেন যে রিসার্চে আগ্রহী, তাদেরকে আপনারা ইনভাইট করতে পারেন আমাদের গ্রুপটাতে অ্যাড হওয়ার জন্য। আশা করি আমরা পরবর্তীতেও বিভিন্ন ধরনের এই ধরনের প্রোগ্রাম আমরা আয়োজন করব। ধন্যবাদ সবাইকে মানে শোনার জন্য। তাহলে আপনি তাহলে কিছু বলে আমরা তাহলে আমরা শেষ করে ফেলি আজকের মতো। হ্যাঁ, ওকে, ধন্যবাদ তোমাদেরকে। সবাইকে ধন্যবাদ। আদাব, দেখা হবে আবার।